একজন সৎ ড্রাইভার, যার কিনা ছোট্ট একটা পরিবারও রয়েছে। সে কোনোদিন কারোর খারাপ করেনি এবং কোনোদিন কারোর খারাপ চায়ও নি। তার নাম পাওয়া গেছে একজন ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার্ড এক মহিলার পার্সের ভেতর। সে কি সত্যিই এমনটা করেছে, নাকি তাকে ফাঁসানো হয়েছে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প অপরিচিত প্যাসেঞ্জার। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা রহস্যভেদী নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী, দেবস্মিতা, সৌমিক, প্রত্যুষা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এয়ারপোর্টে এক ভদ্রলোক আর তার স্ত্রীকে নামিয়ে পরেশ কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলো, যদি কোনো ফিরতি প্যাসেঞ্জার পায়। রাতের দিকে খুব একটা ফিরতি প্যাসেঞ্জার পাওয়া যায় না। তবুও সামান্য কিছু সময় পরেশ ট্যাক্সিটা নিয়ে দাঁড়িয়ে রইল। ভাই, প্যাসেঞ্জার নেবেন? পরেশ দত্তের ধ্যান ভাঙে। কাচের ওপাশে মুখ নিয়ে দেখে এক যুবতীর মুখ। পরেশ বলে, ভাড়ার জন্যই তো দাঁড়িয়ে আছি, যাবো তো নিশ্চয়ই, কিন্তু ম্যাডাম আপনি যাবেন কোথায়? গড়িয়াহাট। খুব অসুবিধে হবে? রাত কিন্তু অনেক হয়েছে, প্রায় 12টা। আমি থাকি সেই পাইক পাড়ায়। গাড়ি নিয়ে প্যাসেঞ্জার না পেলে আপনাকে একাই ফিরতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি চলুন। এত রাতে এক মহিলাকে তো একা ছেড়ে দিয়ে যাওয়া যায় না। মেয়েটি ধন্যবাদ বলে পেছনের সিটে গিয়ে বসে। এখন রাস্তা ফাঁকা। সোজা ভিআইপি রোড ধরে পরেশ মিডিয়াম স্পিডে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ প্রায় ঊর্ধ্বশ্বাসে একটি মোটর বাইক তার গাড়িকে ওভারটেক করে দ্রুত এগিয়ে গেল। পরেশ যেন দেখেও দেখল না, তার গাড়ির স্পিডও বাড়ালো না। আর ঠিক তখনই একটা মারুতি ভ্যান প্রায় দিক বিদিক শূন্য হয়ে বিপুল বেগে তার ট্যাক্সিকে হুশ শব্দে ওভারটেক করে এগিয়ে গেল। প্যাসেঞ্জার মেয়েটি বলল যে এসব র্যাশ ড্রাইভারদের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত, কিন্তু পরেশ নির্বিকার। মহিলার মুখের কথা শেষ হতে না হতেই বিকট শব্দে মারুতি ভ্যানটে গিয়ে সজোরে ধাক্কা মারল দু চাকার গাড়িটিকে। মারুতি ভ্যানটি কিন্তু দাঁড়ালো না, স্পিডও কমালো না। বাইকের আরোহীর কি হলো না হলো সেটা দেখবারও প্রয়োজন মনে করল না। সমান স্পিডে ফাঁকা ভিআইপি ধরে প্রায় পলাতক। পরেশ গাড়ির স্পিড কমাতে বাধ্য হলো। বাইকের আরোহীটি তখন ছিটকে পড়েছে রাস্তার একদিকে, আর তার বাইকটা অন্য ধারে। সাধারণত পরেশ কোনো যাত্রীর সঙ্গে বিনা প্রয়োজনে কথা বলে না, কিন্তু এক্ষেত্রে তাকে বলতেই হলো। ম্যাডাম, লোকটা রাস্তায় পড়ে ছটফট করছে, একটু নেমে দেখবো? অন্য কোনো যাত্রী হলে, বিশেষ করে কোনো একা মহিলা হলে হয়তো বলতো, আপনি গাড়ি চালিয়ে যান, অযথা পুলিশ কেসে মাথা গুলিয়ে লাভ নেই। কিন্তু পরেশের প্যাসেঞ্জার মহিলাটি বললেন, হ্যাঁ নামুন, লোকটি বেঁচে আছে কিনা দেখুন। অনুমতি পেয়ে পরেশ গাড়ি থেকে নেমে লোকটির কাছে গিয়ে দাঁড়ালো। জ্ঞান ছিল, কিন্তু যন্ত্রণায় ছটফট করছে। পরেশ ফিরে আসে ট্যাক্সিতে উপবিষ্ট মহিলার কাছে। ম্যাডাম, লোকটি বেঁচে আছে, হাতে পায়ে সম্ভবত মাথাতেও চোট পেয়েছে। এই অবস্থায় ফেলে রেখে কি চলে যাওয়া উচিত হবে? কি করতে চান? যদি আর্জি করে নিয়ে যাওয়া যেত হয়তো মানুষটা বেঁচেও যেতে পারে, কিন্তু আপনি পারমিশন না দিলে তো ওকে গাড়িতে তুলতে পারবো না। রোড অ্যাক্সিডেন্ট, ভেসে যাবার ভয়টাই নেই তো? এই অবস্থায় ওকে ফেলে রেখে চলে যাওয়াটা কি মানুষের মতো কাজ হবে? আপনার পাশেই ওকে তুলে নিন, আমি একটা পুলিশ স্টেশনে ফোন করছি। ওর বাইকটা তুলে নিয়ে যাবে, আর দেরি করবেন না, ওনাকে তুলে নিন। অতি যত্নে লোকটিকে তুলে নিয়ে পরেশ নিজের সিটের পাশে বসায়। এবার একটু জোরে চালিয়ে এসে আর্জি করে পৌঁছে যায়। লোকটি তখনও কেমন একটা ঘোরের মধ্যে ছিল, কিন্তু জ্ঞানটা ছিল। আর্জি করে পৌঁছে পরেশ বলে, ম্যাডাম, আপনার তো গড়িয়াহাটে যাওয়ার কথা, রাতও হয়েছে। আমি কি আপনার জন্য অন্য একটা ট্যাক্সি ডেকে দেবো? না না, কিচ্ছু দরকার হবে না, আমি গিয়ে ভিতরে যোগাযোগ করছি। আর স্ট্রেচারের ব্যবস্থাও তো করতে হবে, আপনার একার দ্বারা ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়। বলেই সেই মহিলা ঢুকে গেলেন আর্জি করের মধ্যে। কয়েক মিনিটের মধ্যেই স্ট্রেচার এসে গেল। প্রথমে আউটডোর ক্যাজুয়ালিটির ব্লক। মেয়েটি যেন একাই 100, নিজে দাঁড়িয়ে থেকেই সমস্তটা ব্যবস্থা করলেন।
লোকটির হাতে এবং পায়ে চোট লেগেছিল। ফার্স্ট এইড এবং এক্স রে করার পর হসপিটাল তখনই কিন্তু তাকে ছাড়ল না। মাথার স্ক্যান করানোও দরকার। সে রাতের মতো হসপিটালেই তাকে থাকতে হবে। বেড পাওয়া মুশকিল, কিন্তু মেয়েটি বোধহয় জাদু জানে। বেডের বন্দোবস্তও হয়ে গেল। হসপিটাল জানালো মাথায় যদি কোনো চোট আঘাত তেমন না থাকে তাহলে পরের দিন বিকেলে ছেড়ে দেওয়া হবে। অ্যাডমিশন করালেন মেয়েটি নিজেই সই করে। তারপর ফিরে এসে ট্যাক্সিতে বসে পরেশ নিজের স্বভাবের বাইরে গিয়ে জিজ্ঞাসা করল যে আপনি না থাকলে ম্যাডাম লোকটাকে হয়তো ওই করিডোরেই পড়ে থাকতে হতো। ট্রিটমেন্টও হতো কিনা কে জানে। সামান্য হেসে মেয়েটি বলল, আর তো আপনারও কোনো দুশ্চিন্তা নেই। না ম্যাডাম। এইবার কি আমাকে বাড়ি পৌঁছে দেবেন? আর একটাও কথা না বলে ও সোজা গাড়ি চালিয়ে দিল গড়িয়াহাটের দিকে। মহিলাটি নামলেন গোল পার্কের কাছে। ব্যাগ থেকে টাকা বের করে পরেশের হাতে যা ভাড়া উঠেছিল তার উপর আরও 100 টাকা যোগ করে দিয়ে বললেন, আর কোনো প্যাসেঞ্জার না তুলে সোজা বাড়ি চলে যান। টাকা গুনে পরেশ বলল, ম্যাডাম আপনি তো 100 টাকা বেশি দিয়েছেন। আপনাকে ফিরতে হবে সেই পাইক পাড়ায়। এত রাত্রে তো ওদিকে প্যাসেঞ্জার নাও পেতে পারেন। আপনি এগোন। 100 টাকা ম্যাডামের হাতে ফেরত দিতে দিতে পরেশ বলে, আমার জন্য আপনার কত সময় নষ্ট হয়ে গেল, সে দামটা তো আমি দিতে পারবো না। এটা আমি নিতে পারবো না ম্যাডাম। আর কোনো শব্দ ব্যয় না করে পরেশ গাড়ি স্টার্ট দেয়। ম্যাডাম কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, অপলক চেয়ে রইলেন, যতক্ষণ আর ট্যাক্সির পেছনে লাল আলোটা তার দৃষ্টির বাইরে চলে যায়। গাড়ি চালাতে চালাতে পরেশ ভাবছিল সাধারণত এরকমটা খুব কমই দেখা যায়। সেরকম সিরিয়াস কেস না হলে ফার্স্ট এড দিয়েই এমার্জেন্সি থেকে রোগীকে ছেড়ে দেয়, কিন্তু গতকাল ডাক্তারবাবু একটু অন্যরকম ব্যবহার করলেন। ম্যাডাম গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কি যেন কথাবার্তা বললেন, আর তারপরেই তড়িঘড়ি ব্যবস্থা। কে জানে, ম্যাডামের হয়তো কোনো সোর্স আছে। পরেশ একবার নিজের হাত ঘড়িটা দেখে নিল। এখনও 10 মিনিট বাকি আছে। এমনিতে পরেশ যা কখনো করে না, আজ সেটাই কয়েকবার করতে হয়েছে। প্যাসেঞ্জার হাত দেখাতেও সে গাড়ি থামাতে পারেনি। লোকটা কাল অনেক করে বলে দিয়েছিল যে পারলে গাড়িটা যেন সে একবার নিয়ে যায়। এতটুকু তো তাকে করতেই হবে। যতটুকু পারা যায় মানুষের উপকার করতে পারলেই পরেশ মনে মনে বেশ শান্তি পায়। 4টের মধ্যেই ও হাজির হয়ে গেল। নির্দিষ্ট বেডের সামনে গিয়ে দেখল লোকটা বিছানায় চুপ করে বসে রয়েছে, মাথায় আর হাতে ব্যান্ডেজ বাঁধা। গতকাল লোকটাকে ঠিকমতো দেখা হয়নি। বেশ ভদ্র চেহারা, বছর ওই 35 থেকে 40-এর মধ্যে, ফর্সা রং, মানানসই হালকা গোফ, পরনে টি শার্ট আর ডেনিমের প্যান্ট। পরেশ গিয়ে দাঁড়াতেই লোকটা মুখ তুলে তাকালো, হয়তোবা চিনতে পারেনি। পরেশ বলল, স্যার চিনতে পারছেন? আমার ট্যাক্সিতেই তো কাল আপনাকে নিয়ে এসেছিলাম। বিগলিত মুখে ভদ্রলোক উঠে পড়লেন। তারপর পরেশের হাতটা চেপে ধরে বললেন, ভাই, হ্যাঁ, মানে তুমি যদি কাল না থাকতে আমি যে কি করতাম বুঝতে পারছি না। হ্যাঁ, and তোমার গাড়ি এনেছো তো? হ্যাঁ স্যার, কাল তো আপনি বললেন গাড়িটা নিয়ে আসার কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলো, আমার ছুটি হয়ে গেছে। আমায় আমায় বাড়ি পৌঁছে দেবে তো? সামান্য হেসে পরেশ বলল, তাহলে আর এলুম কেন, চলুন। ভদ্রলোকের হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, সামান্য খোঁড়াচ্ছিলেন। পরেশ তাকে ধরে গাড়িতে বসালো, জিজ্ঞাসা করল, স্যার আপনার বাড়িটা কোথায়? বালিগঞ্জ প্লেস চেনো তো? গাড়ি চালাতে চালাতে পরেশ বলল, স্যার 15 বছর কলকাতায় গাড়ি চালাচ্ছি, সব রাস্তাই আমার চেনা, এমনকি অলিগলি পর্যন্ত। বালিগঞ্জ প্লেসের একটা নির্দিষ্ট বাড়ির সামনে এসে ভদ্রলোক বললেন, হ্যাঁ, এখানেই থামা। গাড়ি থামিয়ে পরেশ নিজেই লোকটিকে নামতে সাহায্য করল। তোমায় আর কষ্ট দেব না। ওই যে সামনে দেখছো, ওইটাই আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এবার বলো তো তোমার নামটা কি? আগে পরেশ দত্ত। তুমি কলকাতায় 15 বছর ট্যাক্সি চালাচ্ছ? আগে হ্যাঁ স্যার। আর কিছু না বলে ভদ্রলোক নিজের পার্স বার করলেন। তারপর দুটো 2000 টাকার নোট বার করে পরেশের দিকে এগিয়ে দিলেন। একটু বিস্মিত হয়ে পরেশ বলল, এটা কি স্যার? হ্যাঁ, মানে তুমি আমার যা উপকার করেছো সেটা তো এই সামান্য কটা টাকা দিয়ে মেটানো যায় না। না, হ্যাঁ, এটা তুমি রাখো। স্যার আপনি কি ভাবলেন আমি বকশিসের লোভে এইসব করেছি? না স্যার, মানুষ হিসাবে যেটুকু করা উচিত আমি সেটাই করেছি। আপনার এই টাকা আমি নিতে পারবো না। আপনি আমায় 100 টাকা দিন, আমার মিটার হিসেবে ওই টাকাই হয়। ভদ্রলোক কয়েক মিনিট পরেশের মুখের দিকে তাকিয়ে থাকে। পরেশবাবু,
ট্যাক্সিটা কি তোমার নিজের? কি যে বলেন স্যার, নিজের ট্যাক্সির কথা ভাবতেই পারি না। মালিকের গাড়ি, আমি চালাই। তবে মালিক আমায় খুব বিশ্বাস করেন, তাই আমার হাতে ট্যাক্সি ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্তেই থাকেন। ভদ্রলোক ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বার করলেন। হ্যাঁ, থাক ভারী কথা। নোটটা নিতে নিতে পরেশ বলল, কিছু বললেন স্যার? হুম, না না না, কিছু বলিনি। তবে আচ্ছা পরেশবাবু, তুমি থাকো কোথায়? আগে পাইক পাড়ায়। আইসি। ওখানে রাধিকা কানন বলে একটা বাগান বাড়ি আছে, চেনো? হ্যাঁ স্যার, চিনি। তার একটু আগে ওই কালাচাঁদ, ওই পতিটুন্ডি লেনের মধ্যেই আমার বাড়ি। নিজের বাড়ি? স্যার আমি খুব গরিব মানুষ, থাকি মাত্র 1.5 ঘরে। যা রোজগার করি কোনো মতে সংসারটা চলে যায়। অবশ্য আমার সংসার খুব ছোট, আমি বউ আর 5 বছরের একটা মেয়ে। নিজের বাড়ির ঘর কোত্থেকে হবে স্যার? ভদ্রলোকও কোনো রকমে একটা হাত দিয়ে সিগারেট বার করে পরেশকে দিতে গেলেন। পরেশ বলল, আমি তো স্যার সিগারেট খাই না। লজ্জা করছে? পরেশ মাথা নাড়ল। সামান্য হেসে ভদ্রলোক বললেন, বুঝলাম বুঝলাম, তুমি খুব পরোপকারী নির্লোভ মানুষ। এবার আমার কিছু বলার আছে তোমাকে। বলুন স্যার। কিছু মনে করো না। অন্যের ট্যাক্সি চালিয়ে তুমি সারা মাস কত টাকা রোজগার করো? অবশ্য তাতে যদি তোমার আপত্তি না থাকে বলতে। তার কোনো ঠিক নেই, তবে যা হয় তাতে আমাদের 2.5 জনের চলে যায়। তুমি আমার গাড়ি চালাবে? আপনার গাড়ি মানে? হ্যাঁ, স্করপিও। কিন্তু ট্যাক্সি মালিক তো আমায় কিছুতেই ছাড়তে চাইবে না। আমিও তোমাকে ছাড়বো না। আমারও একজন সৎ এবং বিশ্বাসী মানুষের দরকার। যে ছেলেটা এখন আমার গাড়ি চালায়, আমার অজান্তে সে আমার গাড়ি নিয়ে ভাড়া খাটায়। একজন চাকরি খেয়ে কি সেটা করা উচিত হবে? তাছাড়া আরে তুমি তো আর তার চাকরি খাচ্ছ না। উচিত অনুচিতটা আমি বুঝবো, বুঝলে? সেদিন যে আমার বাইক অ্যাক্সিডেন্ট হলো, সোদপুর থেকে আমাকে তার নিয়ে আসার কথা ছিল, কিন্তু আসেনি। ফলে আমাকে বাইকে করেই বাড়ি ফিরতে হচ্ছিল। হ্যাঁ, যাক সে কথা। তুমি এখন ট্যাক্সি চালিয়ে যা রোজগার করো তার চেয়ে অনেক বেশি টাকা তোমায় আমি দেব, মান্থলি 20,000। হ্যাঁ, তবে একটা শর্ত থাকবে, আমাকে ওই গাড়ি নিয়েই নানান জায়গায় যেতে হয়। এই যে একটু আগে রাধিকা কাননের কথা বললে, ওখানে একটা হাই রাইজ বিল্ডিং উঠছে। হ্যাঁ স্যার, জানি তো। আমি তার প্রমোটার। আর প্রমোটিংটা যখন আমার পেশা, তখন আরো নানান জায়গার খোঁজ আমায় রাখতে হয়। গাড়ি নিয়ে তোমাকে কখনো দুর্গাপুর, কখনো চিত্তরঞ্জন, কখনো আবার বার্নপুর, কখনো আবার মুকুন্দপুর। অর্থাৎ কোনো ফিক্সড ডিউটির কথা তোমায় আমি বলতে পারছি না। তবে নাইট স্টে করলে তার জন্য আলাদা টাকা পাবে। তুমি যদি আমার সঙ্গে বেইমানি না করো, তোমার চাকরি বাঁধা। হ্যাঁ, এবার বলো তুমি কি করতে চাও? কি ভাবছো পরেশ? আমাকে একটু ভাবনার সময় দিন স্যার। তাছাড়া আমার মালিককেও তো একটু সময় দিতে হবে, তিনিও তো আমায় ছাড়তে চান না। পার্স থেকে একটা কার্ড বার করে পরেশের হাতে দিলেন। এতে আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব রয়েছে। তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে তুমি তোমার এদিকের ফর্ম্যালিটিগুলো মিটিয়ে নিয়ে আমায় ফোন করবে, বুঝতে পেরেছো? মনে রেখো, তোমার না আমি শুনতে চাই না। ওহ, আমি আর দাঁড়াতে পারছি না, পায়ে যন্ত্রণা হচ্ছে। স্যার আমি কি আপনাকে একটু এগিয়ে দেবো? ওই দেখো সামনেই তো আমার বাড়ি। তুমি তোমার ডিসিশনটা খুব তাড়াতাড়ি আমায় জানাবে, কেমন? ভদ্রলোক চড়ে যাওয়ার পরেই পরেশ কার্ডটা দেখল। চন্দ্রনাথ সিনহা, বালিগঞ্জ প্লেস। কার্ডটা পকেটে রেখে ও গিয়ে ওর ট্যাক্সিতে বসল। পুলিশ অফিসার বিকাশ তালুকদারের বাড়ির সামনেই থাকতো পরেশ দত্ত। বিকাশ তালুকদার অবশ্যই এপাড়ার বহুদিনের বাসিন্দা। তখনও জমির দাম এত আকাশচুম্বী ছিল না। তবুও কোন রকমে 2 কাঠা জমি কিনে একটা ছোট্ট বাড়ি বানিয়েছিলেন। কর্তাও গিন্নির সংসার, ওদের কোনো ইস্যু ছিল না। ওনার স্ত্রীর মণিদীপার একটা মনোবেদনার জায়গা তো বটেই। পাড়াঘরের ছোট ছোট ছেলে মেয়েদের ডেকে ডেকে বাড়িতে নিয়ে আসতেন, ভালো মন্দ রান্না করে খেতেও দিতেন। নিদেন পক্ষে চকলেট টফি তো থাকতই। এমনি করেই একদিন শম্পার সঙ্গে ভাব জমিয়েছিলেন। পরেশ আর সুনীতির একমাত্র ছোট্ট মেয়ে শম্পা। পরেশ আর সুনীতির একমাত্র ছোট্ট ফুটফুটে মেয়ে শম্পা।
শম্পা সূত্র ধরেই সুনীতির বিকাশের বাড়িতে আসা সূত্রপাত। সুনীতি প্রায়ই বলতো, আমি আপনার বাড়ির সামনেই থাকি, কিন্তু ভয়ে কখনো আসতে পারতাম না। মণিদীপা বলতেন, সে কি, কেন? আপনার স্বামী হলেন পুলিশের বড় বাবু, আর আমি হচ্ছি সামান্য ট্যাক্সি ড্রাইভারের বউ। কোন ভরসায় আসবো বলুন? কেন, আমার কর্তা তোমাকে আর তোমার কর্তাকে ধরে গারদে পুরে দেবে? না, ঠিক তা নয়, তবে আমরা খুব গরিব মানুষ তো। আমার ঘরটা দেখেছো তো? কোথাও কোনো ঠাটবাটের চিহ্ন আছে? আমার কর্তা একটু অন্য ধরনের মানুষ। ওনার র্যাঙ্কের অন্য অফিসাররা যেখানে নামে বেনামে অনেক কিছু করে নিয়েছেন, সেখানে উনি হলেন ধর্মপুত্র। 2 নম্বর কোনো ব্যাপারের মধ্যেই থাকেন না। অনেকেই এ নিয়ে হাসাহাসি করেন, কিন্তু উনি নির্বিকার। তোমার কোনো চিন্তা নেই, যখনই মন চাইবে চলে আসবে। জানো সুনীতি, 2 নম্বরই টাকা হয়তো আমাদের নেই, কিন্তু আমরা শান্তিতে আছি। দুঃখ আমার একটাই। থাক দিদি ওসব কথা, আপনার যখন ইচ্ছে হবে তখন শম্পাকে ডেকে নেবেন। মেয়ে তো এরই মধ্যে আপনার ন্যাওটা হয়ে গেছে। সেই থেকেই বিকাশবাবুর বাড়িতে সুনীতি আর চম্পার অবাধে যাতায়াত। সেই সুনীতি হঠাৎ একদিন এসে বলল, দিদি, আমার কর্তা দাদার সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছে। দাদার কি সময় হবে? কি আশ্চর্য! তোমার বরটিকে আমি দূর থেকে দেখেছি। দেখলেই মনে হয় মানুষটা বেশ সহজ সরল। ও যে একজন ট্যাক্সি ড্রাইভার, সেটাকে দেখলে মনেই হয় না। তা আমার কর্তা নামেই ওসি, কিন্তু লোকটা অন্তরে খুব ভালো। তোমার বরের নাম তো পরেশ? হ্যাঁ দিদি। আমি ওকে জিজ্ঞেস করে রাখবো কোন দিন তাড়াতাড়ি ফিরবে। সেদিন পরেশকে বলো এখানে চলে আসতে। সুনীতি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো, কথাটা মনে ধরলো না? একটু ইতস্তত করে সুনীতি বলে, আমাদের মাথার ওপর তো সুপরামর্শ দেবার মতো কেউ নেই। ওই বলছিল দাদার সঙ্গে যদি এ ব্যাপারে একটু আলোচনা করতো। আর এটা এমনই একটা ব্যাপার, দাদার মতো কারো যদি একটু মতামত পাওয়া যেত। কাল রাত 9টার পর তোমার বর আসতে পারবে? কাল তো বৃহস্পতিবার, উনি বাড়ি থাকবেন সন্ধ্যের পর। ঠিক আছে দিদি, আমরা কালই আসবো। আমি ওকে বলবো তাড়াতাড়ি ফিরতে। সেদিন সন্ধ্যায় সব শুনে বিকাশ বললেন, কোথাও ফেঁসে গেছে নাকি তোমার পাতানো বোনের বরটি? ও আবার কি কথা! পরেশকে তুমি দেখনি? নিপাট ভালো মানুষ। বাবা, তুমি দেখছি একেবারে ভাইয়ের প্রেমে কত কত। তবে আমাকে তো জানো, কোনো ইললিগাল ব্যাপার হলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে না করে দেবো। ঠিক আছে, আগে তোর মুখ থেকে শোনো ও কি বলতে চায়। ভালো, আসতে বলো। পরদিন ঠিক 9টার আগেই পরে সপরিবারে এসে হাজির হলো বিকাশ তালুকদারের বাড়ি, সঙ্গে 1 বাক্স সন্দেশ। আর তারপরেই এসে বিকাশবাবু আর মণিদীপাকে পা ছুঁয়ে প্রণাম করল। বিকাশ কিন্তু এই অজানা অচেনা কেউ এসে তার পদরজ নেবে এটা একেবারেই পছন্দ করেন না। তিনি সামান্য বিরক্তই হলেন। তাহলে পেন নাম কেন? আপনি হলেন বিদ্যায়, বুদ্ধিতে, লেখাপড়ায় এবং বয়সের সব কিছুতেই আমার চেয়ে অনেক উঁচু জগতের মানুষ। তাই ছোট ভাই হিসাবে আপনাকে নমস্কার করা। বুঝলাম। তা মিষ্টির বাক্স কেন? প্রথম এলাম তো তাই। ভালো, এই চেয়ারটাই বসুন। শুনলাম আপনার কিছু বলবার আছে, তা বলুন। তার আগে আপনি আমায় তুমি করে ডাকুন, নইলে প্রাণ খুলে কথা বলতে পারবো না। বিকাশ মণিদীপার দিকে চেয়ে বললেন, এই তোমার নিরেট ভালো মানুষের নমুনা। ও তো তেল দিতে একেবারে ওস্তাদ। না দাদা, তেল দেওয়ার জন্য আসিনি, সেটা আমি পারিও না। আসলে আমি একটা হতচকিত অবস্থার মধ্যে পড়ে গেছি। মাথার ওপর কোনো পাকা মাথার বুদ্ধি নেব তাও নেই, সেই কারণেই। বিকাশ সিগারেট খুব কম খান, আজ একটা ধরালেন। তারপর বললেন, তাহলে বলো তোমার কাহিনী। পরেশ এয়ারপোর্ট থেকে ফেরা, বাইক অ্যাক্সিডেন্ট, তারপর আহত লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চাকরির অফার, কিছুই বাদ না দিয়ে সবিস্তারে সবকিছুই বলে গেল। তারপর বলল, এবার বলুন দাদা, আমি এখন কি করব? মন দিয়ে ওর সব কথা শোনার পর বিকাশ চোখ বুজিয়ে বসে রইলেন অনেকক্ষণ। তারপর বললেন, রাধিকা কাননের নাম বললে না? হ্যাঁ দাদা। ওটাই তো মাল্টি স্টোরিড উঠেছে।
শহরটায় যেন একেবারে হাই রাইজের চাষাবাদ চলছে। যাকে ওর প্রমোটার হচ্ছেন চন্দ্রনাথ সিনহা। প্রমোটার মানেই পয়সা কুড়িয়ে আছে, বহুত সোজা এবং বাঁকা পথে। তোমাকে বলেছে যে ওর পার্সোনাল গাড়িটা চালাতে হবে এবং মাইনেটা 20,000, হ্যাঁ দাদা। এবং ডিউটির কোনো বাপ নেই। মাঝে মাঝে আবার আউট স্টেশনও যেতে হতে পারে, নাইট স্টেও করতে হতে পারে। হ্যাঁ দাদা। তোমার মন কি চাইছে? যদিও আমার ট্যাক্সি মালিক খুব ভালো লোক, আমাকে খুব বিশ্বাস করেন, আমার হাতে ট্যাক্সি ছেড়ে নিশ্চিন্তেই থাকেন, কিন্তু মাসে 20,000 টাকা রোজগার আমি কোনোদিনও করতে পারবো না। এর ওপর নাইট স্টে মানেই ওভার টাইম। আমার মেয়েটার 5 বছর বয়স হতে চললো। আগে স্কুলে ভর্তি করানো দরকার ছিল, কিন্তু চাকরিটা পেলে একটু সুখের মুখ দেখতে পেতাম, এই যা। তোমার ডিলেমাটা বুঝলাম। চন্দ্রনাথ লোকটাকে কিরকম বলে মনে হয়? তেমন তো খারাপ বলে মনে হলো না, কিছুদিন কাজ করে দেখবো কি দাঁড়ায়। হঠাৎ মণিদীপা বললেন, পরেশ ভাই, জীবনের সুযোগ বারবার আসে না, যখন এসেছে নিয়েই নাও। আর একান্তই যদি তোমার ভালো না লাগে, চাকরি ছেড়ে দেবে। ট্যাক্সি ফেরত পাও ভালো, নইলে একজন ভালো ড্রাইভার কখনো বসে থাকে না। শেষ পর্যন্ত সেটাই ঠিক হলো। চাকরিটা এখন পরেশ নিয়ে নিক, পরের কথা পরে ভাবা যাবে। পরেশ চলে যাওয়ার আগে বিকাশ চন্দ্রনাথের কার্ড থেকে ওর ডিটেলসটা নিয়ে নিলেন। দেখতে দেখতে একটা মাস কেটে গেল। পরেশ ঠিক 8টার মধ্যে চন্দ্রনাথের বালিগঞ্জ প্লেসের বাড়ির সামনে এসে দাঁড়ায়। পরেশের মোবাইল আছে, সে ফোনে জানিয়ে দেয় যে সে এসে গেছে। একটা চাকরের হাত দিয়ে চন্দ্রনাথ গাড়ির চাবি পাঠিয়ে দেন। পরেশ অবশ্য কোনোদিনও চন্দ্রনাথের বাড়িতে ঢোকেনি। বাড়িটা দোতলা, সামনের দিকে একটা লন, বেশ কিছু ফুলটুল গাছও রয়েছে, ছোট একটা লোহার গেটও আছে। এই ব্যাপারে তার তেমন কোনো স্পৃহা নেই, কোনোদিন বাড়ির মধ্যে যাবারও চেষ্টা করেনি। চাকর এসে চাবি দিয়ে গেলে বাড়ি থেকে কয়েক ফালাং দূরে একটা গ্যারেজ মতো রয়েছে। একটাই গাড়ি আর একটাই বাইক থাকে। পরেশ গাড়ি বার করে ফিরে আসে চন্দ্রনাথের বাড়ির সামনে। মিনিট 10-এর মধ্যে চন্দ্রনাথ ওয়েল স্যুটেড হয়ে বেরিয়ে আসেন। তারপরেই তার কাজ শুরু হয়ে যায়। চন্দ্রনাথের নির্দেশ মতো তাকে শহরের নানা জায়গায় ঘুরতে হয়, কখনো রাইটার্স বিল্ডিং, কখনো ব্যাংক, আবার কখনো সিন্ডিকেটের অফিসে। পরেশ জানতেও চায় না কেন তার বাবু এসব জায়গায় ঘোরাঘুরি করে, কারণ এসব প্রশ্ন তার ডিউটির বাইরে। চন্দ্রনাথ প্রথম দিনই বলে দিয়েছিলেন যে কোনো নির্দিষ্ট রুটে তার ডিউটি নয়। ফলে কলকাতা ছাড়িয়ে কোনোদিন বর্ধমান, কোনোদিন আসানসোল, আবার কোনোদিন দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুর, কোনোদিন ক্যানিং, আবার কোনোদিন বারুইপুর। এর মধ্যে সপ্তাহে 2-3 দিন তাকে দুর্গাপুরে যেতে হয়, আর দুর্গাপুর মানেই সেদিন নাইট স্টে। দুর্গাপুর থেকে ফেরার পথে চন্দ্রনাথ এক মহিলাকে সঙ্গে করে নিয়ে আসেন। চন্দ্রনাথ গত 1 মাস ধরে পরেশকে লক্ষ্য করে আসছেন। লোকটার যেন কোনো তাপ উত্তাপ বলে কিছুই নেই, মুখে বা ভুরুতে কোনো বিরক্তির ছাপও পড়তে দেখেননি। একদিন দুর্গাপুর যাওয়ার পথে জিজ্ঞাসা করেছিলেন, পরেশ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? সবিনয়ে পরেশ বলেছিল, হ্যাঁ স্যার বলুন। তোমাকে প্রত্যেক দিন আজ এখানে, কাল সেখানে, পরশু হয়তো কলকাতার বাইরে গাড়ি চালিয়ে যেতে হয়, তোমার কোনো বিরক্তি আসে না তো? গাড়ি চালাতে চালাতে পরেশ কখনো এদিক ওদিক ঘাড় ঘোরায় না, পেছনের দিকেও তাকায় না। বৃষ্টিটাকে সামনের ওধারে রেখে সে জবাব দেয়, আমার তো এটাই কাজ স্যার, যার যা কাজ তাতে তার বিরক্তি আসা উচিত নয়, তাতে কাজটা ভালো হয় না। আর এর জন্যই তো আপনি আমাকে মাইনে দেন। আর আমার কাজের পরিধি কী সেটা তো আপনি আগেই বলে দিয়েছেন। সেটা না হয় বোঝা গেল, কিন্তু এই যে একভাবে গাড়ি চালিয়ে যাও, আমি সর্বদাই দেখেছি অনেকটা পুতুলের মতো, ঘাড়ও কখনো ঘোরে না। অসুবিধে হয় না? কি যে বলেন স্যার, চোখটাকে এদিক ওদিক করলে আপনারা তো দামি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। আর কর্ম আমার যেটা হচ্ছে সেটা গাড়ি চালানো, ওটাই আমার ধর্ম স্যার, সেটাই আমি পালন করি। কিছু না বলে চন্দ্রনাথ পেছনের সিটে একটা সিগারেট ধরান। তারপর পরেশকে বলেন, শোনো শোনো, আজ একটা সিগারেট খাও, ওতে এনার্জি বাড়ে। প্রথম দিনই তো আপনাকে বলেছি আমি সিগারেট বিড়ি খাই না, আমার কোনো নেশা নেই। মদ? কখনো না স্যার। তাহলে তোমার নেশাটা কি? হ্যাঁ, সব মানুষের তো একটা না একটা নেশা আছেই। আপনাকে তো আমি বলেছি আমি গরিব আর সাধারণ মানুষ, একটা ছোট্ট সংসার আছে, এই যা। যে পয়সায় নেশা করব, সেই পয়সার মেয়ের জন্য কিছু কিনে নিয়ে গেলে তার যে হাসি মুখটা দেখতে পাবো, সেটাই আমার কাছে বড় নেশা স্যার, সেটাই আমার কাছে বড় নেশা। মাস শেষ হলো।
বালিগঞ্জ প্লেসের চন্দ্রনাথের বাড়ির সামনে গাড়ি থামলে চন্দ্রনাথ একটা সাদা খাম ওর হাতে দিয়ে বললেন, এ নাও তোমার এই মাসের মাইনে, আর 3টে দিন তুমি যে নাইট স্টে করেছো তার জন্য এই নাও আরও 1000 টাকা। পরেশ টাকার খামটা হাতে নিয়ে ড্যাশবোর্ডের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। কি হলো পরেশ, টাকাটা গুনে নিলে না কেন? আপনি তো স্যার গুনে দিয়েছেন। কম বেশি তো হতে পারে। কম হলে চেয়ে নেব, আর বেশি হলে ফেরত পেয়ে যাবেন। বাড়ি গিয়ে গুনে নেব, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আর সত্যি সেটাই ঘটল। চন্দ্রনাথ ইচ্ছে করেই একটা 1000 টাকার নোট বেশি দিয়েছিলেন লোকটাকে যাচাই করবার জন্য। পরের দিন গাড়িতে উঠে পরেশ বলে, স্যার আপনি ঠিকই বলছিলেন, টাকা গুনে নেওয়া উচিত। আপনি 1000 টাকা বেশি দিয়ে ফেলেছেন। টাকাটা নিয়ে স্ট্যাচুর মতো বসে থাকা লোকটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চন্দ্রনাথ ভেবে নেন যে 2-3টে মাস যেতে দাও, তোমার সততার প্রমাণ আরও একবার নেব। সেদিন আর পরেশে রাতে ফেরা হয় না, আর এই লং জার্নিটাই হয় দুর্গাপুর গেলে। পরেশ বেশ বুঝতে পারে পেছনের সিটে বসে তার বাবুটি মদ্যপান করছেন, কিন্তু নিথর পাথরের মূর্তির মধ্যেও কোনো চাঞ্চল্য দেখতে পান না। কোনো দিন ধাবা দেখতে পেলে চন্দ্রনাথ পরেশকেই খাবার আনতে পাঠান। খাবারটা সাহেবের হাতে ধরিয়ে দিয়ে সে গিয়ে নিজের সিটে বসে পড়ে। চন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, তোমার খাবার কই, আনলে না? গাড়ি স্টার্ট দিয়ে পরেশ বলে, আসার সময় বউ চিড়ে ভাজা আর অনেকটা নারকেল দিয়ে দিয়েছে। আপনাকে দুর্গাপুরের বাড়িতে পৌঁছে দিয়ে আমি খেয়ে নেব। শুধু চিঁড়ে ভাজা নারকল? মানে ওই দিয়ে তোমার লাঞ্চ হয়ে যাবে? ভাববেন না স্যার, ওতেই আমার হয়ে যাবে। তুমি এক্ষুনি গাড়ি দাঁড় করাও। পরেশ একটু সাইড করে গাড়ি দাঁড় করায়, বলে, আর কিছু আনতে হবে নাকি স্যার? চিকেন তরকা, 4খানা রুটি, ওতেই হয়ে যাবে, কি বলো? পরেশ ভাবে যে সাহেব খানেবালা আদমি আছে, কিন্তু তাই বলে এত খাবেন? কে জানে, হয়তো বাড়ির জন্য নিচ্ছেন। সঙ্গে সঙ্গে হুকুম তামিল করে প্যাকেটটা সাহেবের দিকে বাড়িয়ে দেয়। গম্ভীর গলায় চন্দ্রনাথ বললেন, ওগুলো তোমার জন্যে, গাড়ি দাঁড় করিয়ে রাখবে, দুজনেই লাঞ্চটা সেরে নেব। পরেশ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই চন্দ্রনাথ বললেন, ওহো, কিন্তু একটা ব্যাপার যে ভুল হয়ে গেল পরেশ। কি স্যার? দুটো জলের বোতল তো নিতে হতো। এই যাও যাও যাও, দুটো মিনারেল ওয়াটারের বোতল নিয়ে এসো। খাওয়া দাওয়া সেরে দুর্গাপুরের নির্দিষ্ট বাড়ির সামনে পরেশ গাড়ি দাঁড় করিয়ে দেয়। রাত তখন প্রায় 10টা। পরেশ বুঝে গেছে যে আজ রাতেও আর বাড়ি ফেরা গেল না। এরকম এর আগেও বেশ কয়েকবার হয়েছে। তার রাতভোজ সেরে সে গাড়ির ব্যাকসিটেই শুয়ে পড়ে। একটা প্রশ্ন পরেশের মনে প্রায় ভেসে ওঠে, তার বাবুটি এই বাড়িতে প্রায়ই আসে কেন? সারারাত এখানেই থাকেন, পরদিন 10টার মধ্যেই এসে গাড়িতে ঢোকেন। প্রশ্নটা একবার মনের মধ্যে বড় জিজ্ঞাসা হয়ে থাকলেও কখনো সে তার স্বভাবের বাইরে গিয়ে সে প্রশ্ন তোলে না। আর চন্দ্রনাথ ভাবেন লোকটা বোধহয় দম দেওয়া কলের পুতুল। অন্য কোনো ড্রাইভার হলে যেমন আগের ছেলেটা মাঝে মধ্যেই প্রশ্ন করত যে, স্যার আপনার এখানে কে থাকেন? এটা কি আপনাদের আরও একটা বাড়ি? ছেলেটা খুবই প্রগল্ভড ছিল, 1000 রকমের প্রশ্ন, অনাবশ্যক কৌতূহল। কিন্তু এই লোকটা একেবারেই নির্বিকার। এমন একজনকেই তো তিনি চেয়েছিলেন। দেখতে দেখতে 7-7টা মাস কেটে গেল। স্করপিও আর চন্দ্রনাথ দুজনকেই পরেশের ভালো লেগে গিয়েছিল। স্করপিও ড্রাইভার সিটে বসেই সে তাকে বেশ সুখী সুখী বলে মনে হতো। তুলনাটা আপনা আপনা থেকেই মনের মধ্যে এসে যেত। কোথায় ট্যাক্সির উঁচু নিচু সিট, আর কোথায় স্করপিওর নরম গতি। চন্দ্রনাথকে ভালো লেগেছিল তার বদান্যতার জন্য। যে কথা প্রথম দিন উনি দিয়েছিলেন তার কখনো নড়চড় হয়নি। মাসের প্রথম দিন একটা সাদা খাম তার হাতে ঠিক চলে আসত। দুর্গাপুর, আসানসোল বা বানপুর যেখানেই চান তার সাহেব উপরি খাটুনি হিসেব কড়াই গন্ডায় মিটিয়ে দিতেন। টাকা করি বা হিসেবপত্র নিয়ে সাহেবকে তো আর তার কিছুই বলার নেই। নিজের মুখে সে কোনোদিন টাকা করি চাইতও না। আর উপরি খাটানোর দিনে ধাবা বা হোটেলের খরচ সাহেব নিজে থেকেই দিয়ে দিতেন। পরেশ এখন বেশ সুখেই আছে। খাটনি হয়তো একটু বেশি, কিন্তু তার সংসারটাও তো বেশ ভালোভাবেই চলছে। মেয়েটাকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছে। তার মাই তার দেখাশুনো করে। স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, লেখাপড়া, দেখাশুনো সবই সুনীতির হাতে ছেড়ে দিয়ে সে এখন বেশ নিশ্চিন্ত। চন্দ্রনাথের কল্যাণে তার নানা পথের সঙ্গে পরিচয়ও হয়ে যাচ্ছে। না, পরে সত্যিই এখন বেশ সুখী।
তার দৈনন্দিন অবস্থাটাও পাল্টে গেছে। মাঝে মাঝে তার ইচ্ছে হয় যে সাহেবের কাছ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে মেয়ে আর বউকে নিয়ে পুরীতে ঘুরে আসতে। ওরা খুব আনন্দ পাবে। ওদের আনন্দই তো তার আনন্দ। বেশ চলছিল, কিন্তু একদিন একটা ব্যাপারে তার একটা বেশ খটকা লেগে গেল। দুর্গাপুরের বাড়ি থেকে বেরোবার সময় চন্দ্রনাথ এক মহিলাকে নিয়ে গাড়িতে উঠলেন। তখন সকাল 11টা হবে। মহিলা বেশ চটকদার। তিনি উঠতেই বিলিতি পারফিউমের গন্ধে গাড়িটা বেশ মমাও করে উঠল। পরেশ মনে মনে ভাবল, সাহেব ম্যামদের কেতাই আলাদা, ঠাঁটবাটও বেশ রংদার। কিন্তু উনি কি সাহেবের বউ? হতেও পারে। অবশ্য সাহেবের বউকে সে আগে কোনোদিনও দেখেনি। পরেশেরও উৎসুক কম। সে নির্বিপদে গাড়ি চালিয়ে নিয়ে চলল। বিকেলের মধ্যেই বানপুর পৌঁছতে হবে। পরেশ রোবটের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। তার ঘাড় কখনো ডান বা বাঁ দিক করে না। হঠাৎ লুকিং গ্লাসে নজর পড়তেই পরেশ চমকে উঠল। মহিলাকে জড়িয়ে ধরে চন্দ্রনাথ তাকে খুব আদর করছেন আর চুমু খাচ্ছেন, আর ফিসফিস করে নিজেদের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে কথাবার্তা বলছেন। পরেশ আর দ্বিতীয়বার ভিউ ফাইন্ডারে চোখ রাখে না। যথাসময়ে বানপুরে গাড়ি পৌঁছয়। গাড়ি থেকে নেমে ওরা দুজনে হাত ধরাধরি করে নেমে যাচ্ছিলেন। বলুন স্যার। কাল আমি বার্নপুর থেকে অন্য জায়গায় চলে যাব, খুব দরকারি কাজ পড়ে গেছে। ঠিক আছে স্যার, আমি তো আছি। না না, আমি ঘোরার জন্য অন্য ব্যবস্থা করে নেব। তুমি বৌদিমণিকে দুর্গাপুরে পৌঁছে দেবে, কি পারবে তো? হে, আপনি কি বলছেন স্যার? নিশ্চিন্ত থাকুন, আমি একেবারে ওনাকে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেব। তারপর কি গাড়ি নিয়ে কলকাতায় ফিরে যাব বলুন তো? কলকাতাতে তুমি নিশ্চয়ই ফিরবে, কিন্তু বৌদিমণির জন্য তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। উনি রেডি হয়ে এলে ওকে নিয়ে তুমি কলকাতায় ফিরবে। উনি যেখানে নামতে চাইবেন ওকে সেখানেই নামিয়ে দেবে। বুঝতে পেরেছ? ঠিক আছে স্যার। বৌদিমণিকে দুর্গাপুরে পৌঁছে দিয়ে ও ফিরে এলো গাড়িতে। গাড়ি লক করে ও গেল সুলভ কমপ্লেক্সের সন্ধানে। গতকাল সকালে স্নান করার পর ও রাতে মুখে হাতে মাত্র একটুখানি জল দিতে পেরেছিল, তাও আবার ধাবার সামনে জলের কল পেয়ে গিয়েছিল বলে। একটু খোঁজাখুঁজির পর সুলভ কমপ্লেক্সের সন্ধান পেয়ে গেল। দুর্গাপুরটা বেশ সাজানো শহর। এখানে হাই রাইজ উঠেছে, সঙ্গে পাল্লা দিয়ে মডার্ন ব্যাপার স্যাপারও এসে গেছে। ড্যাশবোর্ডের লকারে একটা জামা প্যান্ট সর্বদাই রেখে দেয়। সেগুলো নিয়ে একবার চান টান করে ধোপদুরস্ত জামা প্যান্ট পরে এবং ভরপেট খাওয়া দাওয়া সেরে ও যখন স্করপিওর সিটে এসে বসলো, তখনও ম্যাডাম আসেননি। অবশ্য মিনিট 15-র মধ্যেই এসে পড়লেন। আজও ওঠার সঙ্গে সঙ্গে স্করপিওর বাতাসটা যেন বেশ মোহময় হয়ে উঠল। কিছু জিজ্ঞেস না করেই গাড়ি ছোটালো সোজা কলকাতার উদ্দেশ্যে। গাড়িতে উঠে মহিলা কোনো কথা বলেননি। আর পরে তো চোখে ঢুলি বাঁধা তেলঘানির বলদ। শ্যামবাজার চৌমাথায় পৌঁছে মহিলা প্রথম মুখ খুললেন। বললেন যে আমি গ্র্যান্ডে নামব। ব্যাস, ওই পর্যন্তই। গ্র্যান্ড আসতেই পরেশ গাড়ি থামালো। নেমে গিয়ে পেছনে দরজা খুলে দিল। মহিলাও কোনো কথা বা সৌজন্যের জন্য ধন্যবাদ না জানিয়েই নেমে গেলেন। এগুলো নিয়ে পরেশ কোনোদিনও মাথা ঘামায় না, এদিনও ঘামালো না। নিজের সিটে ফিরে এসে গাড়ি চটালো বালিগঞ্জ প্লেসের দিকে। পার্ক স্ট্রিট দিয়ে ঢুকে ও যখন ক্যামাক স্ট্রিটে ঢুকছে, হঠাৎই ওর নজর পড়ল একটা লেডিস ব্যাগ পড়ে রয়েছে পেছনের সিটে। মনে মনে ভাবল, এ হচ্ছে বড় লোকদের এক দোষ, সব অ্যাফ্লুয়েন্ট সোসাইটির লোক। মহিলার হয়তো খেয়ালই নেই যে ব্যাগ ফেলে গিয়েছিলেন। এরকম দু একটা গেলে কী বা আসে যায়। বালিগঞ্জ প্লেসের বাড়ির সামনে এসে গাড়িটা থামালো। ছোটোখাটো একটা ছিমছাম দোতলা বাড়ি, তাও সেটা খুব একটা বড় নয়। বাড়ির সামনে ছোট্ট একটা লন, ফলের গাছটাচও আছে। লোহার একটা ছোট্ট গেট। কোনো দারোয়ান টারোয়ান বা মালিককেও দেখা গেল না। গেট ঠেলে ও লাল ম্যাডামের পথ হেঁটে গিয়ে পেল দুধাপ শ্বেত পাথরের সিঁড়ি। দরজা বন্ধই ছিল। দরজার পাশে কলিং বেল রয়েছে। পরে সরাসরি কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পরে এক মহিলা এসে জিজ্ঞাসু নেত্রে পরেশের দিকে তাকালো। পরেশ কোনো ভনিতা না টেনে বলল, গাড়িতে মালকিন ব্যাগটা ফেলেই চলে গেছেন, এটা ওনাকে এলে দিয়ে দেবেন। চোখে মুখে সামান্য বিস্ময়ের ছায়া টেনে মহিলা বললেন, মালকিন? আগে হ্যাঁ, উনি তো দুর্গাপুর থেকে আসছিলেন, গ্র্যান্ডে নেমে গেলেন। আপনি কে? আগে আমি ওনার ড্রাইভার। পেছনের সিটে ওটা দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। আর এই আপনার গাড়ির চাবি। সাহেব হয়তো কাল ফিরবেন। পরেশ চলে আসছিল।
মহিলা ডাকলেন। শুনুন। হ্যাঁ দিদি বলুন। সাধারণ শাড়ি পরা, যদিও খুবই সুন্দরী মহিলা। মহিলাকে দেখে পরেশের মনে হয়েছিল উনি হয়তো চন্দ্রনাথবাবুর কোনো আত্মীয়া হবেন। মহিলা বললেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ দিদি নিশ্চয়ই করবেন। আপনি বললেন দুর্গাপুর থেকে ওনাকে তুলেছেন। আগে হ্যাঁ। প্রায় কি ওখান থেকে তোলেন নাকি শুধু আজই? আজ কেন হবে, প্রায় দিনই। সাহেব তো অনেক দিনই ওখানে যান। মালকিন আজই প্রথম কলকাতায় এসেছেন। কেমন দেখতে মহিলাকে? সেটা তো আমার বলা উচিত হবে না ম্যাডাম। তাছাড়া আমি তেনাকে ভালো করে দেখিও নি। আপনার সাহেব কোথায়? আগে বার্নপুর গেলেন, বললেন দরকারি কাজ মিটিয়ে কলকাতায় ফিরবেন। ওনাকে নামিয়ে দিয়ে গ্যারেজে গাড়ি রেখে আমাকে চলে যেতে বললেন। উনি যে মালকিন সেটা আপনাকে কে বলেছেন? কেন, সাহেবই তো বললেন মালকিন যেখানে নামতে চাইবেন সেখানেই নামিয়ে দিতে। কিন্তু আপনার সাহেবের বাড়ি তো এটা, তাহলে দুর্গাপুরে? আগে এর সঠিক জবাব তো আমি দিতে পারবো না। আমার মনে হয়েছিল দুর্গাপুরে ওনার আরেকটা বাড়ি আছে। এই তো আমাদের পাইকপাড়ার রাধিকা কাননে ওনার প্রমোটিংয়ের একটা বিরাট মাল্টি স্টোরিড ফ্ল্যাট উঠেছে। আবার নিশ্চয়ই ওখানে ওনার ফ্ল্যাট থাকতে পারে। আপনি এবার আসতে পারেন। পরেশ আগেই গাড়ি গ্যারেজ করে নিয়েছে। চাবিটা মহিলার হাতে তুলে দিয়ে বলে, এটা আপনার গ্যারেজের চাবি। আজ আর আসবো না, স্যারকে বলে দেবেন আমি কাল সময় মতো পৌঁছে যাব। দিন সাতেক পর সুনীতি তার মেয়ে শম্পাকে নিয়ে হাজির হলো বিকাশবাবুর বাড়িতে। বিকাশ তখন ছিলেন না। সুনীতির মুখ তখন থমথম করছে, চোখের কোল ভেজা। হাসি খুশি ভরা মেয়েটা ওই রকম বিধ্বস্ত আর চিন্তিত মুখ দেখে মণিদীপা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে বোন, তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? পরেশ কোথায়? সামান্য একটা সহানুভূতির স্পর্শ পেয়ে সুনীতি কেঁদে ফেলল। আবার কাঁদে? কি হয়েছে বলবি তো? দিদি, আজ নিয়ে 7 দিন হলো আপনার ভাই বাড়ি ফিরছে না। এমন তো কখনো হয় না। কিন্তু ও তো, তুই বলতিস মাঝে মাঝে রাত্রে বাড়ি ফেরে না। সে তো দিদি এক রাতের জন্য, পরদিন ভোরই তো বাড়ি ফিরে আসতো। কিন্তু 7 দিন এমনটা তো হয়নি কোনোদিন। ওর সঙ্গে তো মোবাইল আছে। করেছি দিদি। প্রথমে একটা মেয়ে বলতো নট রিচেবল, তারপর তো আর 2 দিন হলো কোনো সারা শব্দ নেই। তাহলে তো ভাবনার কথা। লোকাল থানায় কোনো খবর দিয়েছিস? আমি তো কোনোদিন থানায় যাইনি, কি করতে হয় আমি কিচ্ছু জানি না। তাই তো আপনার কাছে ছুটে এলুম। জামাইবাবু এত বড় পুলিশ অফিসার, যদি কোনো বুদ্ধি দিতেন। মণিদীপা কিছু ভাবলেন, তারপর নিজের মোবাইল থেকে ফোন করলেন বিকাশ তালুকদারকে। সব শুনে বিকাশ তালুকদার খানিকক্ষণ গুম মেরে বসে রইলেন। মনে মনে ভাবলেন যে প্রথম থেকেই তার একটাই সন্দেহ, যেটা তাকে নাড়াচাড়া করছিল। কিন্তু ঠিক আছে, আমি বাড়ি ফিরছি। হাত মুখ ধুয়ে জলখাবার খেতে খেতে বিকাশ বোধহয় কিছু চিন্তা করছিলেন। কি গো, তুমি কিছু বলছো না কেন? সুনীতি যে একেবারে ভেঙে পড়েছে। ঠিক আছে, ওকে একটু শান্ত হতে বলো। আমি ভাবছি কি করা যায়। থানায় কেন এমডি করেছে? এমডি মানে? মিসিং ডায়েরি। ও সব কিছু বোঝে না, আমিও না। ঠিক আছে, তুমি ওকে একটু শান্ত হতে বলো, আমি দেখছি কি করা যায়। বিকাশ প্রথমেই ফোন করলেন ঢালা পিএসে। ওখানকার ওসি সুজিত বসু। বিকাশবাবুর সঙ্গে বেশ ভালোই জান পেহচান আছে। ফোন পেয়েই সুজিত বলল, হ্যাঁ বিকাশদা বলুন, হঠাৎ কি মনে করে? বিকাশ বললেন, ব্যাপারটা একটু সিরিয়াস। কিরকম? তবে শোনো। এই বলে পরেশ দত্ত সম্বন্ধে খুব নাটশেলে যতটা বলা সম্ভব সবটাই তিনি বললেন। সব শুনে সুজিত বলল, আপনি তো বলছেন লোকটা একজন ড্রাইভার, অ্যাডাল্ট লোক, আর গাড়ি নিয়ে 2-1 দিন বাড়ি ফেরেনি, এরকম ঘটনা তো আগেও ঘটেছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এবারও হয়তো তেমন কিছুই হয়েছে, হয়তো বেশি দূরে কোথাও গিয়েছে তাই ফিরতে দেরি হচ্ছে। না সুজিত, বললাম না, ব্যাপারটা অত হালকাভাবে নিও না। লোকটা আমাদের বাড়ির সামনেই থাকে, পরিবার অন্তপ্রাণ। বাইরে কোথাও গেলে আগেই এসে বাড়িতে খবরটা দিয়ে দিত। কিন্তু খানিকক্ষণ চুপ করে থেকে সুজিত বলল, লোকটার নামটা কি যেন বললেন? পরেশ দত্ত। হঠাৎ আগুনে ছ্যাঁকা খাওয়া গলায় সুজিত বলল, লোকটার নাম বললেন পরেশ দত্ত? ইয়েস।
ও মাই গুডনেস, আজ থেকে দিন আষ্টেক আগে টালা পার্ক থেকে আমরা একটি যুবতীর লাশ উদ্ধার করি। বছর 27-28 মতো বয়স হবে। শি ওয়াজ রেপড অ্যান্ড কিল্ড। ও তো নিত্য নৈমিত্তিক ঘটনা, প্রত্যেকদিন খবরের কাগজ খুললে ওরকম তো একটা খবর থাকবেই। তার সঙ্গে পরেশ মিসিং তালগোল পাকাচ্ছে কেন বুঝতে পারছি না। না বিকাশ দা, তালগোল পাকায়নি। তালগোল পাকাচ্ছে মেয়েটির পকেট আর ওই ব্যাগ, যেগুলো অকুস্থলেই পাওয়া যায়। সেই ব্যাগের ভেতর থেকে দুটো মানি ব্যাগ পাওয়া গেছে। মেয়েটার ব্যাগ থেকে জানা যায় মেয়েটার নাম রত্না বাগ, তার বাড়ি গড়িয়া। একটা মোবাইল নাম্বারও কার্ডে লেখা ছিল। সেই নাম্বারে রিং করলেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। মোবাইল ট্র্যাকিংয়ে খোঁজ খবর চলছে। গড়িয়ার বাড়িতে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে মেয়েটা ছিল একজন কল গার্ল, আর তবে একটু হাইফাই স্ট্যাটাসের আর কি। তার মধ্যে পরেশ দত্ত আসছে কোত্থেকে? ইয়েস বিকাশ দা, আর একটা মানি ব্যাগ যে পাওয়া গিয়েছিল তার মধ্যে আমরা হিসেব পেয়েছি ওই পরেশ দত্ত। মাই গড, ঠিকানা? শুধু নামটাই লেখা ছিল, নো অ্যাড্রেস। পার্সের মধ্যে নাম আছে অথচ ঠিকানা নেই, হয় নাকি এরকম? কিন্তু ঘটনা তো তাই বলছে। এরকম আরো অনেকের নাম থাকতে পারে। হ্যাঁ পারে, কিন্তু একটা প্রবাবিলিটি তো রয়েই যাচ্ছে, তাই না? আচ্ছা, পরেশ দত্ত লোকটা কেমন ছিল? আমি যতদূর জানি ভেরি পারফেক্ট অ্যান্ড অনেস্ট ম্যান। কোনো কল গার্লের সঙ্গে সম্পর্ক থাকতে পারে না বলতে চাইছেন? কোনো মানুষকে একবার কি দুবার দেখলে তার সম্বন্ধে ডেফিনেট কিছু বলা যায় না, এটা আমি জানি। বাট পরেশ দত্ত একটি কল গার্লকে নিয়ে মাঠে ফুর্তি করে, তাকে খুন করে গিয়েছে এবং গা ঢাকা দিয়েছে। তুমি পরেশ দত্তকে দেখোনি বা তার সঙ্গে কথা বলোনি, তাকে সন্দেহ করার যথেষ্ট কারণ তোমার আছে। তবে তুমি একটু ডিটেলসে খবর নাও, ওর ঠিকানাটা লিখে নাও। ঠিক আছে স্যার, আই শ্যাল ডু মাই বেস্ট। কিন্তু একটা মিসিং ডায়েরি তো করা দরকার। হ্যাঁ, ওর পরিবারকে তেমনই ইনস্ট্রাকশন দেব, কিন্তু হ্যাঁ বিকাশ দা বলুন। পরেশ দত্ত প্রায় 7 মাস চন্দ্রনাথ সিনহা নামে এক প্রমোটারের গাড়ি চালাতো। এটা একটু খোঁজ নেবে, ঠিক আছে? ওকে স্যার। সুজিতের সঙ্গে কথা বলার পর খুব একটা আশান্বিত হতে পারলেন না বিকাশ তালুকদার। হয়তো সুজিত ছেলেটা ভালো, কিন্তু এমন এক পরিস্থিতির দাস হয়ে পড়ে এই পুলিশ বাহিনী যে কেসটা নিয়ে তারা গড়িমসি শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে বিকাশের মনে পড়ল নীল ব্যানার্জির কথা। পরেশ ছেলেটা, তার এখনও বিশ্বাস যে সে কোনো কলগালকে ফাঁকা নির্জন ময়দানে অথবা অন্য কোথাও রেপ আর খুন করে ফেলে পলাতক হবে, সেটা বিকাশ কিছুতেই বিশ্বাস করতে পারছে না। ফোনটা ধরেছিল নীলই। কি হলো বিকাশবাবু? গলার আওয়াজটা ঠিক জুৎসই মনে হচ্ছে না। কোথাও আটকেছেন? আমি একটা ডিলেমার মধ্যে পড়ে গিয়েছি, একবার আসবো। কবে আর না করেছি বলুন? চলে আসুন, দেওয়ারি সিঙ্গাড়া লাড্ডু আনিয়ে রাখছি। খেতে খেতে এনে লক্ষ্য করলো যে তালুকদার আজ একটু যেন অন্যমনস্ক। সেই রসিক মানুষটা দীপুর লেগ পুলিংয়ে যিনি মাঝে মধ্যেই রেগে যেতেন, তিনি আজ কেমন যেন মন মরা। কি হয়েছে বিকাশবাবু, একটু বলবেন? বলবো বলেই তো এসেছি। নিজের মনেই সব কথা সাজিয়ে পরেশ দত্তর আগাগোড়া সব কিছুই খুলে বললেন। সিগারেট খেতে খেতে নীল খুব মনোযোগ দিয়েই তালুকদারের সব কথাই শুনল। কোনো কথা না বলে নিজের মনেই ঘটনাটা নিয়ে ভাবল। তারপর বলল, আপনি 100% শিওর যে পরেশ এই ধরনের গর্হিত কাজ করতে পারে না? নো স্যার, হি ইজ ভেরি মাচ অনেস্ট ম্যান আই গেস। একটা ছোট্ট সংসারের ছাপোষা মানুষ, তার পক্ষে। 7 মাস চন্দ্রনাথ সিনহার কাছে কাজ করছিল, ওর স্ত্রী তাই বলে। এবং যেদিন চাকরিটা পাকা হয়ে যায় সেদিন সন্দেশের বাক্স এনে আমাদেরকে ওই আনন্দের খবরটা দেয়। চন্দ্রনাথ লোকটা কেমন? চন্দ্রনাথ কেমন এখনো জানি না, তবে এরা সব এক একটা জমি মাফিয়া। শকুনির মতন ওঁত পেতে থাকে কেমন করে নানান রকম টোপ দিয়ে জমি দখল করা যায়। এই তো আমাদের পাড়ায় রাধিকা কানান বলে একটা মস্ত বাগান ছিল। বিকেলে বাচ্চারা খেলতে যেত, তাদের মায়েরা বৈকালিক আড্ডা জমাতো। কি করে কি হলো তা কে জানে। সেখানে এখন হাই রাইজ উঠেছে। আপনি কি ভাবছেন এর মধ্যে কোনো টাকার খেলা হয়নি? কোনো মুক্তিপণের ক্লেম এসছে? তোর মশাই, সিনহার ওখানে চাকরি পাওয়ার আগে ছিল একটা ট্যাক্সি চালক। টাকার লোভে সিনহার গাড়ি চালাতে শুরু করে, সে দেবে মুক্তিপণ? পাবেটা কোথায়? খবরটা কি কাগজে ফ্ল্যাশ হয়েছে? হতে পারে, আমার চোখে পড়েনি। তা আমায় এখন কি করতে বলেন? লোকটা সত্যিই খুব দরিদ্র মানুষ। একবার কি নেড়ে চেড়ে দেখা যায় না?
আমাকে তো তাহলে কয়েকটা জায়গায় যাওয়া দরকার। বলুন কোথায় যাবেন? শ্রীমতী পরেশ দত্তর সঙ্গে একটু কথা বলবো। আর একটা কথা, ওকে বলবেন অবশ্যই কাল গিয়ে থানায় একটা মিসিং ডায়েরি যেন করিয়ে দেয়। ওটা কিন্তু মাস্ট। হয়ে যাবে। চন্দ্রনাথ সিনহার বাড়িটা জানেন? চিনি না, শুনেছি বালিগঞ্জ প্লেস। অতএব পাওয়া যাবে। আর 3 নম্বর, সুজিত বসুর এনকোয়ারিটা কতদূর এগিয়েছে সেটাও একটু জানাটা দরকার। কিন্তু মেয়েটির কোনো ডিটেলস কি আছে আপনার কাছে? সুজিত কিছুটা খোঁজ খবর নিয়েছে, তবে যেটা বোঝা গেল মেয়েটি ছিল একটা কল গার্ল। ঠিক আছে, আপনি এদিকের একটা ব্যবস্থা করুন, আমি যাব। দীপু দীর্ঘক্ষণ চুপ করেই ছিল। হঠাৎ ও বলল, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর ব্যাপারটা হয়ে যাচ্ছে না? সেটা তো আমার ক্ষেত্রেও চলে। ঘটনাটা আমার পিএসের নয়, কিন্তু একটা মানবিকতার ব্যাপার তো রয়েই যায়। আসলে পরেশ দত্তর যদি অন্য কিছু না হয়ে গিয়ে থাকে, তাহলে কোনো অন্যায় কাজ করে সে বউ মেয়ে ছেড়ে কোথাও লুকিয়ে বসে থাকতে পারবে না। ব্যানার্জিবাবু, এই ছোকরাটা তো টাকা টাকা করে কেন বলুন তো? টাকাই কেবলাম, ওটা না থাকলে সবই ফক্কা। সত্যি কথা জেনেও কেউ কেউ উত্তর দিল না। কিন্তু তেমন এটাও তো জানা কথা যে মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস। ঠিক তেমনই মানি ইজ দ্য ভেরি এসেন্সিয়াল ইন আওয়ার ডেইলি লাইফ। উটকো ঝামেলার মধ্যে মাথা বেরাবার কোনো ইচ্ছেই ছিল না দীপুর। কিন্তু নীলকে বেরোনোর জন্য রেডি হতে দেখে দীপু আর বসে থাকতে পারল না। নীলের সঙ্গে সেও বেরিয়ে পড়ল। ভবানীপুর থানা থেকে বিকাশ তালুকদারকে নিয়ে ওরা সোজা চলে এলো ঢালা পিএসে। তখন প্রায় শেষ দুপুর। বিকাশ আর নীলকে দেখে অতি সুজিত বসু দাঁড়িয়ে ওদের স্বাগত জানালো। তারপর নীলের দিকে তাকিয়ে বলল, আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। বিকাশদার দৌলতেই আপনার পরিচয় পাওয়া। আপনার কথা এর আগে অনেক শুনেছি। আই হ্যাভ আ গ্রেট রেসপেক্ট ফর ইউ স্যার। বসুন। সাহেবরা একটা নেশা আমাদের মধ্যে ইনজেক্ট করে দিয়েছিল, এই স্যার স্যার করাটা। নেটিভদের মোশাহেবি করতে শেখানো হয়েছিল। ব্রিটিশ চলে গেছে অনেক দিনই, কিন্তু আজও আমরা স্যার বলাটা ছাড়তে পারিনি। তাহলে কি বলবো, বাবু না দাদা? ঠিক আছে, আমি আপনাকে নীলাঞ্জনদা বলে ডাকবো। এবার বলুন, নিশ্চয়ই পরেশ দত্ত কেস, কারণ বিকাশদা যখন সঙ্গে এসেছেন। কারেক্ট। পরেশ দত্তর হঠাৎ মিসিং হওয়াটা আমি কেন যেন মেনে নিতে পারছি না। একটা জলজান্ত লোক, তার একটা পরিবার আছে, এবং সে খুব সাধারণ একজন ড্রাইভার। হঠাৎ করে মিসিং হওয়াটা। কিন্তু নীলাঞ্জনদা, আরও একটা অ্যালিগেশন কিন্তু রয়ে গেছে, রেপ অ্যান্ড মার্ডার। এবং মেয়েটির ব্যাগের মধ্যে একটি কাগজে পরেশ দত্তের নাম এবং মোবাইল নাম্বারও পাওয়া গেছে। এটা কি খুব উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার? আপনি কি বলেন? একেবারে উড়িয়ে দিচ্ছি না, আবার ধরেও রাখছি না। মেয়েটা শুনলাম নাকি? ইয়েস দাদা, মেয়েটি একজন কল গার্ল এবং থাকে গড়িয়াতে, ওই কেবি রায় রোডে। মেয়েটির পাড়াতেও খোঁজ খবর নেওয়া হয়েছে। খুব একটা ভদ্রজনচিত নামযশ নেই। তার মানে কি আপনারা? আপনি নয়, তুমি। বয়সটা বিচার করুন। বেশ, এবার বলো তো, একটা লোক, সামান্য একজন ড্রাইভার, পুলিশের খাতায় যার কোনো নামগন্ধ নেই, বলতে গেলে ছাপোষা লোক, তোমার কি ধারণা যৌনতাড়িত হয়ে মেয়েটিকে ময়দানে নিয়ে গিয়েছিল? নিশ্চয়ই টাকার লোভ দেখিয়েছিল। কিন্তু পরেশ দত্ত যদিও ইদানিং চন্দ্রনাথ সিনহার কাছে কাজ করে মোটামুটি একটা রোজগার করছিল, কিন্তু সেটা তো এতটা বেশি নয় যা দিয়ে একটা কলগার্লকে নিয়ে ময়দানের অন্ধকারে সে ফুর্তি করতে যাবে। টাকার জন্য এসব কলগার্লরা নিজেদেরকে দেওয়ার জন্য বসেই থাকে, তাকে রেপ করতে হয় না, তাও কিনা আবার ময়দানে। ইদানিং ময়দান কিন্তু অনেকটা পাল্টে গেছে। রেগুলার পুলিশের আউটপোস্টিং থাকে। ধরে নিলাম সে সব বাধা ডিঙিয়ে পরেশ মেয়েটিকে ভোগ করেছিল, বাট ওয়াই মার্ডার? ছাপোষা মানুষ ক্ষণিক দুর্বলতায় একটা অঘটন ঘটিয়ে ফেলেছিল। এখন মেয়েটি যদি চিনে ফেলে তার বাড়িতে বলে টলে দেয়, তখন? এর অর্থ একটাই, কলগার্লটি নিশ্চয়ই পরেশকে চিনত, মানে কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ ছিল। হ্যাঁ, এটা কিন্তু উড়িয়ে দিতে পারছি না। এর মধ্যে খুনটা কিভাবে হয়েছে? সুজিত বলল যে ছুরি দিয়ে গলাটা ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পরেশ দত্ত সর্বদাই একটা ধারালো ছুরি নিয়ে ঘোরাঘুরি করত। সুজিতা কিছু না বলে মাথা নিচু করে ভাবতে শুরু করলো। মিনিট কয়েক পর নীল বলল, আচ্ছা, পরেশ দত্তর একটা মোবাইল ছিল, ওই মোবাইলে রিংটিং করেছিলে? নট রিচেবল। এর অর্থ দুটো,
হয় পরেশ দত্ত কলকাতা ছেড়ে কোথাও পালিয়ে গেছে এবং মোবাইল থেকে সিম কার্ডটা ফেলে দিয়েছে, অথবা তার মোবাইলটা তার কাছ থেকে লোপাট হয়ে গিয়েছে। মোবাইলের ট্র্যাক রেকর্ড দেখলে খানিকটা আন্দাজ হয়তো পাওয়া যাবে। ইয়েস, সেটা একবার করো। আমাদের মানে পুরুষদের চরিত্রটা আর পাল্টানো গেলই না। আর ইদানিং তো একেবারে রেপের মড়ক লেগেছে। শালা তখনও কোনো আইন ছিল না, এখনও কোনো আইন নেই। দর্শকেরা মোচে তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে একেবারে বুক খুলিয়ে। ধরা পড়তে জামিন পেতে ওদেরই লাগছে না। বিকাশবাবু, এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের একটা চেহারা। সামাজিক অবক্ষয়ের মহাবিধ্বস্ত এরিয়া ছেড়ে আমরা একটু সরে আছি। সুজিত, হ্যাঁ দাদা বলুন। তুমি যেমন তোমার মতো করে ইনভেস্টিগেশনের কাজ করছো, সেগুলো করতে থাকো। আমি যদি পার্সোনালি ঘাটাঘাটি করি, তাতে তোমার আপত্তি নেই তো? নো, কোনো রকমেরই আপত্তি থাকতে পারে না। আপনি এগোন দাদা, দরকার পড়লে। হঠাৎ থানার ল্যান্ডলাইনটা বেজে উঠল। সুজিত রিসিভারটা তুলে বলল যে ঢালা পিএস। হ্যাঁ হ্যালো, কি বললেন? বন হুগলির একটা খেতি জলার ধারে? মেল না ফিমেল? মেল। ওখানকার থানা কি বলছে? কি বলছে সেটা সুজিত একাই শুনে গেল। ওর মুখ থেকে কেবলই শোনা গেল ও আচ্ছা তাই নাকি ইত্যাদি। একটু পরে মুখ বেজার করে রিসিভারটা ক্রেডেলে রেখে দিয়ে থম মেরে বসে রইল। বিকাশ বললেন, মুখ ভ্যাটকালে কেন? কার লাশ, কোথাকার লাশ, কিছুই তো জানা যায়নি। না, বডি পচে গেলে ডিস্টর্টেড হয়েছে। এখন তো কিছুই বলা যাচ্ছে না। পরনে ছিল একটা ছিটের হাফ শার্ট আর অর্ডিনারি একটা প্যান্ট। মানে মার্ডার? হ্যাঁ, মার্ডার, এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ডিরেক্ট রগে গুলি করা হয়েছে এবং স্পট ডেড। তা বডি এখন কোথায়? বনগা থানা আর্চিকর মর্গে পাঠিয়ে দিয়েছে। আরজি করে কি যাওয়া যেতে পারে? বিকাশবাবু, আপনি তো পরেশ দত্তকে দু একবার দেখেওছেন। বিকাশবাবু আর সুজিতের কারোরই কোনো আপত্তি ছিল না। দীপু বলল, একটা পচা গলা দেহ দেখে কিছু আন্দাজ করা কি যাবে? বেশি পাকামি করো না তো ছোকরা। বিজ্ঞান কোথায় এগিয়েছে জানো? দরকার পড়লে ডিএনএ টেস্ট পর্যন্ত করানো যেতে পারে। নাও, গেট আপ। কিছুক্ষণের মধ্যেই ওরা আরজি করে পৌঁছে গেল। মর্গটা পেছনের দিকে। দীপু ঢুকল না। সিগারেট ধরিয়ে ও বাইরেই থেকে গেল। নীল, বিকাশবাবু আর সুজিত নাকে রুমাল চেপে মর্গে ঢুকে গেল। মর্গের ভেতরটা প্রচণ্ড ঠান্ডা। আপাতমস্তক সাদা কাপড়ে ঢাকা সাঁয়ে সাঁয়ে শয়ানো ডেড বডিগুলো। সঙ্গে মর্গম্যান ছিল। পারমিশন নেবার সময় অফিস থেকে আনক্লেমড বডিগুলোর নাম্বার নিয়ে নিয়েছিল। খুঁজতে খুঁজতে কাপড়টা সেই সরালো। একমাত্র বিকাশবাবুই পরেশকে দেখেছেন। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে তিনি মুখটা পরীক্ষা করতে থাকলেন। নীল জিজ্ঞাসা করল, কিছু বোঝা যাচ্ছে? পরেশের মাথায় ছিল নিগ্রো হেয়ার, ছিল পুরুষ্ঠ গোঁফ, দুটোই রয়েছে। অবশ্য নাকে তুলো গোঁজার জন্য গোঁফের কিছুটা অংশ চাপা পড়েছে, কিন্তু আর তো সব হেজি। ঠিক আছে। আচ্ছা সুজিত, বডিটা পাওয়ার সময় নিশ্চয়ই গায়ে শার্ট প্যান্ট ছিল? হ্যাঁ, সে তো থাকবেই। নিশ্চয়ই তার খোঁজ খবর এখান থেকেই পাওয়া যাবে। চিন্তা করবেন না, আমি এক্ষুনি খোঁজ খবর নিয়ে নিচ্ছি। আচ্ছা, জামা প্যান্ট থেকে কোনো ডিটেলস পাওয়া গেছে? সিজার লিস্ট দেখলেই ডিটেলস পাওয়া যাবে। ঠিক আছে, চলুন। এখানে বার কিছু দেখার নেই। গুলিটা ডান দিকে রগে করা হয়েছিল, বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, এর মধ্যে যদি অন্য কেউ এসে বডিটা ক্লেম করে? না দাদা, নাম পরিচয়হীন কোনো লাশ এত সহজে ছাড়িয়ে নিয়ে যাওয়া যায় না। চলুন, আমরা এসডির অফিসে গিয়ে একটু খোঁজ নিই, চলুন। সিজার লিস্ট থেকে পাওয়া গেল যে লোকটার গায়ে ছিল ডোরাকাটা ছিটের হাফের শার্ট, রক্তমাখা আর কাদা মাখা। সেই সঙ্গে ছিল ফুল প্যান্ট। পায়ে কোনো স্লিপার বা স্যান্ডেল ছিল না। হাতে কোনো হাতঘড়িও ছিল না। ব্যাগ না প্যান্টের পকেটে কিছু টাকা ছিল। সব মিলিয়ে ওই 500-600 টাকা। কোনো ড্রাইভিং লাইসেন্সও ছিল না। তবে যিনি বডি চেক আপ করেছিলেন তার নোটে ছিল যে মৃতের হাতে রিস্ট ওয়াচ ছিল। যদিও সেটা পাওয়া যায়নি, কিন্তু ব্র্যান্ডের দাগটা ছিল স্পষ্ট। আরজিকর থেকে বেরিয়ে নীল বলল, পরেশ দত্ত চুল আর গোফের মধ্যে একটা সাদৃশ্য চোখে পড়ছে, তাই না বিকাশবাবু? খানিকটা। সুজিত? হ্যাঁ নীলাঞ্জন দা। পোস্টমর্টম করেছে? হ্যাঁ। কি বলছে? ক্লোজ রেঞ্জ থেকে ডান দিকের রগে গুলি করা হয়েছে এবং অতর্কিতে। সময়টা নিশ্চয়ই বলা যাবে? বলেওছে ওই রাত 10টা থেকে 11টার মধ্যে। ঘটনাটা অ্যাপ্রক্স কতদিন আগের? 6 থেকে 7 দিন। আর টালা পার্কে যে মেয়েটির বডি পাওয়া গিয়েছিল?
সেটা কতদিন আগের? 4 দিন আগে সকালেই খোঁজ পাওয়া যায়। আচ্ছা, যদি ধরে নিই বনগার ওই বডিটা পরেশেরই, তার মৃত্যু হয়েছে 7 দিন আগে, আর টালা পার্কে যে বডিটা পাওয়া গেছে সেই বডিটা 4 দিন আগের, তোমার হিসেব কি বলে? মৃত পরেশ, অবশ্য ওটা যদি পরেশের মৃতদেহ হয়, তাহলে মৃত্যুর পর সে মেয়েটিকে টালা পার্কের অন্ধকারে রেপ এবং মার্ডার করে, এবং সেটা 4 দিন আগে। সুজিত কিছু বলে না, চুপ করে থাকে। মৃতের জামা প্যান্ট এবং মৃত পরেশের ডিএনএ টেস্টটা করাতে চাই। দরকার হলে পরেশের একমাত্র মেয়ের সঙ্গে ডেড বডির ডিএনএ টেস্টটা করাতে হবে। এর জন্য দরকার হলে হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো। ঠিক এই মুহূর্তে কি পরেশের স্ত্রীকে নিয়ে আইডেন্টিফাই করানোটা ঠিক হবে? সেটা তো করাতেই হবে, আজ নয়তো কাল। কিন্তু না বিকাশবাবু, এসব ক্ষেত্রে এত সেন্টিমেন্টাল হলে কিন্তু চলবে না। কারণ বডিটা যদি সত্যিই পরেশ দত্তর বলে প্রমাণিত হয়, তাহলে আমি তো আরো বড় কিছু আশঙ্কা করছি। বড় কিছু মানে বড় কিছু। আর টালা পার্কের রেপ আর মার্ডারটা খুব সিরিয়াসলি ওটা নিয়ে একটু নাড়াচাড়া করো। আমার ধারণা ওটা কোনো মামুলি কারোর দ্বারা নয়। কোথাও আমি যেন কোনো কিছুর সঙ্গে একটা লিঙ্ক খুঁজে পাচ্ছি। আপনি তো দাদা আমার মাথায় বেশ একটা ভারী বোঝা চাপালেন দেখছি। তুমি ইয়াং ম্যান, বিকাশবাবু যদি এই বয়সে কমপ্লিকেটেড কেস হাতে না পান, তাহলে না খাওয়া একেবারেই ভুলে যাবেন। সুজিত কিছু না বলে চুপ করে থাকে। অ্যান্ড নো ডিলে অ্যান্ড নো ডিমান্ড, আন্ডারস্টুড? মিসেস দত্তকে আইডেন্টিফাই করার জন্য কি ডেকে আনবো? যেটা আজ হয় সেটা আবার কালের জন্য ফেলে রাখবে কেন? ওয়েল দাদা, কেসটা একেবারেই সহজভাবে নিও না সুজিত। মনে হয় জলটা অনেকটা গভীর, গভীরে আরো অনেক কিছু লুকিয়ে থাকতে পারে। একজন নিরীহ সাথে পাচে না থাকা লোক, অ্যাকর্ডিং টু বিকাশবাবু ভার্সন, সে লোকটাকে কেন মারা হবে? যদি না তলে তলে কোনো বড় কিছু থাকে। আমার কিন্তু সব খবরই চাই। গম্ভীর মুখে বাড়ি ফিরতেই মণিদীপা গিয়ে ধরল বিকাশবাবুকে। হ্যাঁ গো, পরেশের কোনো খবর কিছু পেলে? দীর্ঘদিন পুলিশের চাকরি করলেও অপ্রিয় সত্য কথা, বিশেষ করে মৃত্যু সংবাদ দিতে বিকাশবাবুকে এখনও হোঁচট খেতে হয়। চেয়ারে বসতে বসতে বিকাশবাবু নিজেকে প্রস্তুত করতে একটু সময় নিলেন। তারপর আবার বললেন, বনগাঁর দিকে একটা জলের ধারা থেকে ডেড বডিটা পাওয়া গিয়েছে। বডি এখনো মর্গেই পড়ে রয়েছে, আনক্লেইমড অবস্থায়। তুমি কি বডি দেখতে গিয়েছিলে? শুধু আমি একা নয়, নীল আর ওসি সুজিতও গিয়েছিল। কিন্তু ওরা তো কেউ পরেশকে কখনো চোখেও দেখেনি। কিন্তু তুমি তো দেখেছো, ওর সঙ্গে কথাও বলেছো। তোমার কি মনে হলো? বডি দেখে কি কিছু বোঝার উপায় আছে? জল আর কাদায় বডি ফুলে একেবারে ডিস্টর্টেড হয়ে গিয়েছে। চট করে চেনাটা খুব মুশকিল। তবুটা কি? আমাদের একবার সুনীতিকে মর্গে নিয়ে যেতে হবে, নইলে কিছুদিন পর রাখার পর পুলিশ নিজে থেকেই বডিটা দাওয়া করে দেবে। আর বডিটা যদি সুনীতি শনাক্ত করে ওর স্বামীর মৃতদেহ হিসেবে, পারবে মেয়েটা সহ্য করতে? যদি সত্যিই বডিটা পরেশের হয়, তাহলে কিন্তু সত্যটাকে আর মিথ্যে বলা যাবে না। পুলিশে চাকরি করতে করতে এমন দৃশ্য আমাকে বহুবার ফেস করতে হয়েছে। পরেশ আমাদের পরিচিত বলেই ভাবতে কষ্ট হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। সুনীতকে মর্গে যেতেই হবে। আর ও যদি শনাক্ত করে, তখন তো শুরু হবে পুলিশের কাজ। কারণ লোকাল থানার সুজিত কেসটা ডিল করছে, ব্যক্তিগতভাবে নীলও। কারণ লোকটিকে ডান দিকের রগে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল। নীলের মধ্যে বড় কোনো ঘটনার আশঙ্কা করছে। মণিদীপা গুম মেরে বসে রইল কিছুক্ষণ। বিকাশ ফের জিজ্ঞাসা করলেন, এর মধ্যে তো সুনীতির কাছে কোনো ফোন টোন আসেনি? না, কি করে যে আমি ওই কচি মেয়েটার সামনে গিয়ে কথাটা পারবো বুঝতে পারছি না। ঠিক আছে, সুনীতি যদি কনফার্মড নাও করতে পারে, আরও অনেক উপায় রয়েছে ও লোকটা সত্যিই কে সেটা জানবার। কিন্তু সেসব পরের কথা হবে। তুমি সুনীতিকে একবার ডেকে পাঠাও, আমি ওর সঙ্গে কথা বলবো। ডাকার সঙ্গে সঙ্গেই সুনীতি চলে এলো। বিকাশবাবুকে দেখে উদ্ভ্রান্ত সুনীতি জিজ্ঞাসা করল, দাদা, আপনার ভাইয়ের কোনো খবর পেলেন? আচ্ছা সুনীতি, তুমি কি জানো যে পরেশ বনগাঁর দিকে ওই গাড়িটা নিয়ে যেত কিনা? আমি তা কি করে বলবো দাদা? কোথায় কোথায় যেত তা কি আর সবসময় আমায় বলতো? কাজে যেত, মালিক যেদিকে যেতে বলতো সেদিকেই যেত। তবে ওর মুখে শুনেছি
বেশিরভাগ সময় ওকে দুর্গাপুর, আসানসোল, তারপরে চিত্তরঞ্জন, বেরানপুর ওই সব দিকেই যেতে হতো। আসলে চাকরির শর্তটা তো ওরমই ছিল। দাদা, আপনি কি সত্যি ওর কোনো খবর পাননি? বনগাঁর দিকে একজন ইয়ং ম্যানের পচা গলা দেহ পাওয়া গিয়েছে, এবং সেটা একজন পুরুষ মানুষের। তুমি কি সেই বডিটা দেখে কিছু আন্দাজ করতে পারবে? যেহেতু তোমারই স্বামী, কিছু না কিছু তোমার চোখে তো আটকাতেই পারে। তাই তোমাকে একবার মর্গে যেতে হবে ভাই। সব শুনে সুনীতি থপ করে মাটিতেই বসে পড়ল। মণিদীপা ওর কাছে এসে বসলেন। এক্ষুনি ভেঙে পড়ো না সুনীত, আগে বডিটা দেখো, হয়তো সেটা তোমার পরেশের নাও হতে পারে। আচ্ছা, একটু মনে করে বলো তো, পরেশের দেহে কোনো বিশেষ চিহ্ন ছিল কিনা, যেটা মার্ক অফ আইডেন্টিফিকেশন হবে? ওর বাঁ দিকের বড় গালের কাছে একটা বড় সাইজের কালো জরুল আছে। ওয়েল, আমি এক্ষুনি সৃজিতকে ফোন করছি। তোমাকে কাল আমাদের সঙ্গে মর্গে যেতে হবে। তোমার শনাক্তিকরণের পর অনেক কিছুই কিন্তু নির্ভর করছে। যাবে তো? মানে যেতেই হবে আর কি। সুনীতি রাজি হয়ে যায়। শেষ পর্যন্ত সেই কালো জরুলটা দেখে সুনীতি মর্গেই অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ বডিটা পরেশেরই। জ্ঞান ফেরবার পর সুনিতাকে নিয়ে সুজিত আর বিকাশবাবু বাড়িতে ফিরে এলেন। সুজিতের কিছু প্রশ্ন করার ছিল, কিন্তু কোনো প্রশ্নই করা গেল না। সুজিত যাওয়ার সময় বলে গেল, মনে হয় না মহিলার কাছ থেকে বিশেষ কোনো খবর পাওয়া যাবে। একেবারেই গেরস্থ বউ। স্বামী রোজগার করে, বউ সেই টাকায় সংসার চালায়। আর স্বামীর ওয়্যারঅ্যাবাউটসেও মনে হয় না খুব বেশি কিছু জানার মতো রয়েছে। প্রশ্ন আমিও করেছিলাম, কিন্তু নো রেজাল্ট। সুজিত চলে যাওয়ার পর বিকাশ নীলকে ফোনে ধরলেন। সবকিছু শুনে নীল বলল, আপনার স্ত্রীকে বলবেন ওদের দিকে যেন একটু নজর রাখে। তবু ডিএনএ টেস্ট করাটা আমাদের দরকার, শুধু ফরেন্সিকে হবে না। পরেশবাবুর ব্যবহৃত কিছু জামা কাপড় আমাদের দরকার হবে, আর বাচ্চাটার কিছুটা ব্লাড স্যাম্পল, তাহলেই নিশ্চিত হওয়া যাবে। কাজটা সুজিতকে দিয়েই আপনি করিয়ে নেবেন। এদিকে আমি আবার লালবাজার গোয়েন্দা বিভাগের একজন দায়িত্বশীল অফিসারের সঙ্গে কথা বলছি, মিস্টার কুন্তল বসু মল্লিক। ভেরি এফিশিয়েন্ট অফিসার। উনি আমাকে বেশ খাতিরও করেন। আশা করি ওনার সাহায্য পাবো। আপনার দিক থেকে যা করার আমি জানি, সে তো আপনি করবেনই, কিন্তু বডিটা কি রিলিজ করানো যাবে? একজন স্ত্রীর দেখায় চট করে ভুল হয় না, তবুও ডিএনএ টেস্টে ডেফিনিট তো হওয়া যাবে, এবং সেটা যত তাড়াতাড়ি আসে সেটাই আমরা চেষ্টা করব। অ্যাজ ইউ লাইক ইট। পরেশ দত্তর মালিক, চন্দ্রনাথ সিনহার সঙ্গে যেন যোগাযোগ করে। ওকে পাত্তাই দেব না। দেবে। সুনীতির আপত্তি না থাকলে আমি স্পটেই থাকব। কেসটা এখন আর একা সুনীতির নয়, এর সঙ্গে প্রকারান্তে আমরাও জড়িয়ে গেছি। ফোন কাটার পর দীপু পাশেই ছিল। বলল, নীলদা, এক সামান্য পরেশ দত্তের জন্য তোমার এতটা খাটনি কি সত্যিই খুব দরকার? সারা পশ্চিমবঙ্গে এমন ঘটনা তো আকছারই ঘটছে। তোকে তো আমি একটা মুদির দোকানই খুলে দেবো, সেটাই তোর আসল জায়গা। তুই জানিস না যে এতে কার কত লাভ আর কতটা লস। বসে থাকার ছেলে নীল না, সঙ্গে সঙ্গে ও যোগাযোগ করলো মিস কুন্তলা বসু মল্লিকের সঙ্গে। আমি নীল ব্যানার্জি বলছি ম্যাডাম। আমি তো মনে মনেই নীল ব্যানার্জির কথাই ভাবছিলাম। আমার সৌভাগ্য। আসলে এই লোকটির ব্যাপারে একটা ব্যক্তিগত ইন্টারেস্ট আছে। কাগজের খবরটি আমি পড়েছি, আর তখনই আমার খটকাটা লেগেছিল। আচ্ছা, তার আগে বলবেন যে বডি আইডেন্টিফাই হয়েছে? ওর স্ত্রীর ধারণা তাই। মৃতের বাঁ দিকে কাঁধের জরুল চিহ্নটা দেখে সে শনাক্ত করে। আমরা আরও ডেফিনিট হতে চাইছি, যদি একটা ডিএনএ টেস্ট করানো যেত। কবের মধ্যে পেলে চলবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনাকে একটা ইনফরমেশন দেবার ছিল। ইয়েস ম্যাডাম, বলুন। বেশ কয়েকদিন আগে আমি এয়ারপোর্ট থেকে ফিরছিলাম একটা ইনভেস্টিগেশনের কাজ সেরে। রাত হয়ে গিয়েছিল, আমার বাইকটাও সঙ্গে ছিল না। আমি একটা ট্যাক্সি ধরি। কিছু দূর এগিয়ে আসার পর, মানে ওই লেক টাউন আর শ্রীভূমির মধ্যবর্তী জায়গায়, একটা বাইক ফুল স্পিডে আমার ট্যাক্সিকে ওভারটেক করে এগিয়ে যায়। আর তার একটু পরেই একটি টাটা ওয়াগন ভ্যান সজোরে বাইকটাকে পেছন থেকে পুশ করে। আমার মনে হয়েছিল ওটা ইন্টেনশনালি করা হয়েছে। ওয়াগনের নাম্বারটা আমি নিতে পারিনি। তারপরে ইনজিওর্ড লোকটাকে আমি আর ড্রাইভার নিয়ে যাই আরজি করে। লোকটা একটু চোট পেয়েছিল। আমি চেষ্টা করতেও একটা বেড পায়। হসপিটাল জানায় একদিন রেখে মাথার স্ক্যান করে তারপর ছাড়বে। আর হাতে পায়ে তেমন কিছু ভয়াবহ ইনজিওরি ছিল না। এই প্রসঙ্গে বলি, ড্রাইভারের নাম ছিল পরেশ দত্ত, আর ইনজিওর্ড লোকটির নাম ছিল চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথকে পরের দিন ছেড়ে দেওয়া হয়।
ছাড়িয়ে নিয়ে গিয়েছিল পরেশ দত্ত। পরেশ দত্তর বিহেভিয়ারে আমার মনে হয়েছিল লোকটার মানবিকতা আছে এবং আপাত সরল লোক। কোনো ট্যাক্সি ড্রাইভারই রোড অ্যাক্সিডেন্টের সঙ্গে নিজেকে জড়ায় না, কারণটা তো জানেনি। এবার আপনাকে খবর নিতে হবে এই চন্দ্রনাথ সিনহাকে, আর ট্যাক্সি ড্রাইভারই ছেড়ে পরেশ দত্ত কেন চন্দ্রনাথের গাড়ি চালানো শুরু করলো। এটা কি নিছকই অতিরিক্ত মাইনের জন্য? বেশ, এটাও যদি মেনে নিই, বাট ওয়াই দিস ইনোসেন্ট ফেলো উইল বি মার্ডার্ড অর সামথিং লাইক দ্যাট? খুব সময় নষ্ট হবে কি? আপনার প্রশ্নগুলো তো আমারও প্রশ্ন। আপনি না বললেও আমি তদন্তটা চালাতাম। আফটার অল দিস ইজ এ মিস্টেরিয়াস কেস। কয়েকদিনের মধ্যেই ডিএনএ রিপোর্ট চলে এলো পুলিশ অফিসার সুজিত বসুর কাছে। সেটাই সে উল্টোপাল্টা দেখছিল। এসআই বরেন নন্দী পাশেই ছিল। সুজিত বসুকে কিছুক্ষণ লক্ষ্য করার পর বলল, মুখটা গম্ভীর কেন স্যার? এনিথিং রং? গম্ভীর মুখেই সুজিত বলল, রং নয় হে, একটা ব্যাপারে ডেফিনেট হওয়া গেল। বডিটা পরেশ দত্তরই। লোকটাকে খুন করা হয়েছে, কিন্তু এত জায়গা থাকতে বনগা কেন? লোকটা একজনের গাড়ি চালাতো, গাড়িটা একজন প্রমোটারের। লোকটার নাম চন্দ্রনাথ সিনহা। পাইকপাড়ার রাধিকা কান্নে একটা হাই রাইজ বিল্ডিং তুলছে। হঠাৎ বরেন জিজ্ঞাসা করলো, স্যার এরা এত টাকা পায় কোত্থেকে বলুন তো? তুমি কি মনে করো প্রমোটাররা সব টাকা নিজের পকেট থেকেই বার করে বিল্ডিং তোলে নাকি? না হে, জমিটা হয়তো কেনে, তাও সেখানে কারচুপির ব্যাপার রয়েছে। তারপর কর্পোরেশনের প্ল্যান সাবমিট করে। ঘুষ খাওয়া তো সব জায়গায় চলে। আমরা এই যে চেয়ারটায় বসে আছি, এখানে এসব কথা বলা তো উচিত হচ্ছে না, কিন্তু সারা ভারতবর্ষের চেহারাটা দেখে শিউরে উঠি রীতিমতো। প্ল্যান স্যাংশনের থেকে মিউটেশন, ভিত দেওয়া থেকে সর্বত্র টাকার খেলা। এই পর্যন্ত প্রমোটারকে খরচ দিতে হয়, তারপর তো মাছের তেলে মাছ ভাজা। বিল্ডিং তো ওঠে তোমার আমার টাকায়, যারা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড। যাক, ওসব কথা ছাড়ো। কিন্তু পরেশ দত্ত সেদিন বনগার ভাগাড়ে গিয়েছিল কেন, এবং সেখানেই মার্ডার হলো? তাহলে গাড়িটা ফেরত নিয়ে এলো কে? নিশ্চয়ই আরো লোকজন ছিল। আমার অনুমানটা বলবো? হ্যাঁ, বলবে তো, বলো। পরেশ দত্ত চন্দ্রনাথকে সঙ্গে নিয়ে গাড়ি চাপতে অভ্যস্ত ছিল, অর্থাৎ সেদিন বা সে রাত্রে গাড়িতে চন্দ্রনাথও ছিলেন। নিশ্চয় ছিলেন, এবং সঙ্গে 2-3 জন বা একজনও হতে পারে। কিলারও ছিল। সম্ভবত চন্দ্রনাথ নিজের হাতে গুলি চালায়নি, এবং এই চন্দ্রনাথ লোকটাকে একটু ইন্টারোগেট করা প্রয়োজন রয়েছে। স্যার একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? শুধু শুধু মনে করতে যাবো কেন, বলো কি বলবে। পরেশ দত্তর কেসটা প্রাইভেটলি মিস্টার নীল ব্যানার্জি দেখছেন, মানে ওপর তলার ইচ্ছেও সেই রকম। ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার মিস কুন্তলার একটা স্পেশাল নোটও আপনি পেয়েছেন, তা ওনাকে সঙ্গে নিলে কেমন হয়? বরেন, আমি কিন্তু ইগোবাজ পুলিশ অফিসার নই। যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে আমি কখনোই কার্পণ্য করি না। ওনার নাম আমি আগেও শুনেছিলাম। ওনার সঙ্গে আলাপ হওয়ার পর ওনার মুখটা দেখে আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল উনি খুবই ধারালো বুদ্ধির এক ব্যক্তি। তাছাড়া পরেশ দত্তর কেসটার সঙ্গে ওনার একটা ইনভলভমেন্টও ঘটে গেছে। ওয়েট, আমি ওকে ফোন করি, দাঁড়াও। ফোনটা অ্যাকসেপ্ট করে নীল বলল, হ্যাঁ সুজিত, বলো, খবর কি? ডিএনএ রিপোর্ট পেয়ে গেছি নীলাঞ্জনদা। জানি, বডিটা পরেশ দত্তরই, আর চন্দ্র সিনহার পার্সোনাল ড্রাইভার ছিলই তো পরেশ দত্ত। তাহলে আপনি সব খবরই রাখেন। কিন্তু দাদা, এখন তো চন্দ্রনাথ সিনহাকে ইন্টারোগেট করার সময় হয়ে গেছে। বালিগঞ্জ প্রেসের একটা বাংলো প্যাটার্নের বাড়িতে উনি থাকেন। আমার ইচ্ছা আপনি যদি আমার সঙ্গে থাকেন। এখানে যদি টদির কোনো প্রশ্ন আসছে না সুজিত। চন্দ্রনাথ সম্বন্ধে কিছু তথ্য আমাদের কাছে এসে গেছে অলরেডি, এবং তথ্যটি দিয়েছেন গোয়েন্দা বিভাগের ডিএসপি কুন্তরা বসু মল্লিক। উনি নিজেই আমাকে কেসটা হ্যান্ডেল করতে বলেছেন। তোমার সংকোচের কোনো কারণ নেই। কবে যেতে চাও? যদি কাল যাই, কিন্তু লোকটাকে বাড়িতে পাবো কিনা জানি না। আগে তো চলো, না পাওয়া গেলে ওকে থানায় ডেকে পাঠাবে। ওকে দাদা, তাই হবে। পরের দিন বেলা 10টার মধ্যেই নীল আর সুজিত গিয়ে হাজির হলো চন্দ্রনাথ সিনহার বাড়ি। ছোট্ট দোতলা বাড়ি, লোহার গেট, লাল সুরকি ঠাড়া সরু পথ, আর চারপাশের লন। কিছু ফুলের গাছপালাও আছে। বাড়িটা কোনো ছাদ আছে কিনা সামনে থেকে সেটা বোঝা যায় না, তবে কমলা রঙের টালির শেড আছে। ছোট্ট বারান্দাও আছে বাইরের দিকে।
সুরকি ঢালা পথটা পার হয়ে 3 ধাপ সিঁড়ি, সাদা পাথরের, মেহগিনি কাঠের পলিশড দরজা, দরজার গায়ে কলিং বেল। সুজিতই বেল টিপল। একটু পরে মাঝবয়সী এক মহিলা এসে দরজা খুলে দাঁড়ালো। জিজ্ঞাসা করল, কাকে চান? সুজিত ধরাচুরো পড়েই ছিল, বলল, চন্দ্রনাথ সিনহা বাড়ি আছেন? না তো। আর কে আছেন বাড়িতে? আগে ওনার বউ আছেন। একবার ডেকে দিতে হবে। মেয়েটি আর কিছু না বলে ভেতরে চলে গেল। 2 মিনিটের মধ্যেই 30-32-এর সুন্দরী এক মহিলা এসে সামনে দাঁড়ালেন। তার মুখের ভাব খুব একটা প্রসন্ন বলে মনে হলো না। সুমিতের মুখে এখন পুলিশি কাঠিন্য। চন্দ্রনাথ সিনহা কোথায়? মন্দিরা বলল, বাড়ি নেই। কোথায় আছেন বা গেছেন? এই নিয়ে 3 দিন হলো বাড়ি ফিরছেন না। সে কি, কোন কাজে বেরিয়েছেন? আউট অফ স্টেশন? উনি কবে কখন কোথায় যান তার কোনো হিসেব আমার জানা থাকে না। নীল আর সুজিত একবার নিজেদের মধ্যে তাকাতাকি করে নেয়। সুজিতের পরের প্রশ্ন, আপনি কি চন্দ্রনাথ বাবুর স্ত্রী? স্ত্রী? মুখের ভাঁজে কয়েকটা বঙ্কিম রেখা আঁচড় কাটল। বললেন, হ্যাঁ, আইনত তাই। ঠিক বুঝলাম না, আরও অন্য কোনো নিয়ম আছে নাকি? দয়া করে কি বলবেন আপনারা ঠিক কী কারণে এসেছেন? চোখের ইশারায় সুজিতকে থামিয়ে নীল জিজ্ঞাসা করল, পরেশ দত্ত বলে কাউকে চেনেন? আগে চিনতাম না, পরে চিনেছি। কিরকম? প্রায় মাস 8 আগে একটি লোক আমার কাছে এসে একটি লেডিস ব্যাগ দিয়ে বলে এটি যেন আমি চন্দ্রনাথ বাবুর স্ত্রীর কাছে পৌঁছে দিই। বলেই মন্দিরা সামান্য অন্যমনস্ক হয়ে পড়লেন। নীল বলল, প্লিজ ম্যাডাম, কোনো কিছু না লুকিয়ে আমাদের সব কিছু খুলে বলুন। না, আমি কিছুই লুকোতে চাই না, তার কোনো প্রয়োজনও দেখি না। যিনি আমাকে ব্যাগটা দিতে এসেছিলেন তিনি আমাকে চিনতেন না। কিন্তু ভদ্রলোক তো ভুলও করতে পারেন। আপনি কেন আপনার আসল পরিচয় জানালেন না? কিছু না বলে মন্দিরা মাথা হেট করে দাঁড়িয়ে থাকে। ম্যাডাম, আপনার নামটা যে একবার জানা দরকার। মন্দিরা সিনহা। 5 বছর আগে আমাদের বিয়ে হয়েছে, রেজিস্ট্রি ম্যারেজ। যা বোঝা নীলের বোঝা হয়ে গিয়েছিল। ও আর দ্বিতীয় প্রশ্নে গেল না। সুজিত জিজ্ঞাসা করল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, সেই ব্যাগটা কোথায়? ব্যাগটার বাড়িতে নেই। মানে? লোকটার দেওয়া ব্যাগটা নিয়ে আমি চন্দ্রনাথকে কিছু প্রশ্ন করি, বাট হি ডিডন্ট মাইন্ড টু গিভ এনি অ্যান্সার। পরদিন থেকে সেই ব্যাগটা আর খুঁজে পাচ্ছি না। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে আজকে আর বিরক্ত করব না। কেবল চন্দ্রনাথ বাবু বাড়ি ফিরলে বলবেন টালা থানার ওসি সুজিত বসুর সঙ্গে একবার অবশ্যই যেন উনি দেখা করেন। ওরা চলে আসছিল, হঠাৎ মন্দিরা পিছু ডাকে। একবার শুনবেন? ওরা গিয়ে দাঁড়ায়। মন্দিরা বলে, আপনার পরিচয় পেলাম, কিন্তু ওনারটা? উনি হচ্ছেন রহস্যভেদী নীল ব্যানার্জি। আই সি। বাবার মুখে আমি নামটা শুনেছি। আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর। লোকে তো এমনই বলে। আপনাকে আমার খুব দরকার। কেন বলুন তো? আজ নয়, কিন্তু দরকার হবেই। যদি আমি আপনার শরণাপন্ন হই, দয়া করে আসবেন। আমার যে অনেক কিছু বলার আছে। পরেশ দত্ত নিখোঁজ নয়, হি ওয়াজ ব্রুটালি কিল্ড। কেসটা আমি দেখাশোনা করছি। চন্দ্রনাথ সিনহা আমাদের সন্দেহের বাইরে নন। আপনার প্রবলেম কিন্তু না জানালেও হয়তো খানিকটা গেজ করতে পারছি। আপনি ডাকলেই আমি আসব, কথা দিচ্ছি। রাস্তায় নেমে সুজিত বলল, ব্যাপারটা তো আর ঠিক সহজ ঠেকছে না ব্যানার্জিদা। একটা অন্য স্মেল পাওয়া যাচ্ছে, বিশেষ করে ওই মহিলার কথায়। যাচ্ছেই তো। আমার ধারণা চন্দ্রনাথ লোকটা ফিশি টাইপ। নিজের স্ত্রীকে লুকিয়ে তিনি প্রায় রাতেই কোথাও আস্তানা গাড়েন। কিন্তু পরেশ দত্ত যাকে স্ত্রী ভেবেছিল সেই মহিলাটাকে, নিজের স্বামীর উপর মহিলার এতটা বিরূপ কেন? চন্দ্রনাথের কি কোনো সেকেন্ড ওয়াইফ আছে? কিংবা উনি কি কারোর সঙ্গে লিভ ইন করেন? সেটা উনি আগে জানতেন না, সম্প্রতি জেনেছেন। বিকাশবাবুর মুখ থেকে শুনছি যে পরেশ দত্ত খুবই ইনোসেন্ট টাইপের একটা মানুষ। সে লোকটাকে খুন হতে হলো, কিন্তু কেন? সেটা কি পরেশ দত্তর অতি সারল্যের জন্য? বেশি সততায় কি ওর মৃত্যুটা ডেকে এনেছে, নাকি অন্য কোনো কারণ আছে? মন্দিরা দেবী কিছু বলতে চান একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে। কি বলবেন?
নিশ্চয়ই যা আমাদের জানা নেই। চন্দ্রনাথের সঙ্গে কথা না বলে তো আমি আপনাকে কিছু জানাতে পারবো না। আবার চন্দ্রনাথ সম্বন্ধে ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি কুন্তলা বসু মল্লিক এমন কিছু জানেন যা তোমরা জানো না। ওয়েল, পরশু আশা করা যায় চন্দ্রনাথ তোমার থানায় আসবে। একটা ফোন করে দিও, আমি চলে আসব। পরেশ দত্তর হারানো মোবাইলের ট্র্যাক রেকর্ডটা চেক করেছ? ওটা কিন্তু খুবই দরকার। ও কিন্তু মাঝে মাঝেই ওর স্ত্রীকে ফোন করত। মার্ডারের দিনই ওই মোবাইলটা হাওয়া হয়ে যায়। টালা পার্কের একটি রেপড্যান্ট মার্ডার মেয়ের ব্যাগে পাওয়া একটা চিরকুট, পরেশ দত্তর বয়ানে। হাতের লেখা মিলিয়েছ? হ্যাঁ, হ্যান্ডরাইটিং এক্সপার্ট বলছেন যে দুটো লেখার মধ্যে কোনো মিল নেই। গুড, এটাই হবে। আমি জানতাম পরেশকে রেপ অ্যান্ড মার্ডার কেসে ফাঁসানোর ধান্দা। এনিওয়ে, আমি ডিপার্ট করি। তোমার ফোনের অপেক্ষায় থাকব। আমি কি আপনাকে নামিয়ে দিয়ে যাব? কেন, সরকারি পয়সা কি খুবই সস্তা? আমি চলে যেতে পারবো। গুড ডে। এবার বাড়ি ফেরার দরকার। বেল দিতেই কমলা এসে দরজা খুলে দিল। চন্দ্রনাথকে দেখে একপাশে সরে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞাসা করলো, আরে তোর বৌদিমণি বাড়িতে আছে? উনি তো বাড়ি থেকে বিশেষ বের হন না। আচ্ছা, আমি ঘরে যাচ্ছি, এক কাপ কফি কর, খুব টায়ার্ড। উফ, আর মন্দিরেকে একটু পাঠিয়ে দে। কিছু না বলেই কমলা চলে গেল। চন্দ্রনাথ কিছুক্ষণ টান টান বিছানায় শুয়ে রইল। খুব টায়ার্ড লাগছিল। অনেকটা রাস্তা ড্রাইভ করতে হয়েছে তাকে। একটু পরে কমলা কফি নিয়ে ফিরে এলো। কফি দিয়েও চলে যাচ্ছিল। চন্দ্রনাথ জিজ্ঞাসা করলো, বলেছিস বৌদিকে? আগে হ্যাঁ, উনি আসছেন। মিনিট 10 পর মন্দিরে এসে দেখলো যে চন্দ্রনাথ ঘুমোচ্ছে। কফিটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। চলেই যাচ্ছিল, কিন্তু চন্দ্রনাথ ঘুমোয়নি। চলে যাচ্ছ কেন? না ডাকলে বুঝি আসতে নেই? ভুরু কুচকে ওর দিকে না তাকিয়ে বলল, এসব কথাগুলো তোমার মুখ থেকে আর শুনতে ইচ্ছে করে না। দরকারটা কি সেটাই বলে ফেলো। আজ একবার আমাকে। অনেক দূর কোথাও যেতে হবে এবং রাতে বাড়ি ফিরতে পারবে না, এসব আমাকে শোনাবার কোনো দরকার নেই। বিছানায় উঠে বসে ঠান্ডা হয়ে আসা কফিতে চুমুক দিতে দিতে চন্দ্রনাথ বলে, আমার ওপর খুব রেগে আছো তাই না? সম্ভবত তোমাকে আর কিছু বলার নেই, তবে তোমাকে শোনাবার মতো কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। কাল তোমায় টালা থানায় যেতে হবে। ওখানকার ওসি এসেছিলেন তোমার খোঁজে, না পেয়ে চলে গেছেন। থানায় হাজিরা দেওয়াটা খুবই প্রয়োজনীয়। আমায় ওসির সঙ্গে দেখা করতে হবে? বাট ওয়াই? সেটা তাদেরকে গিয়েই জিজ্ঞেস করো। আশ্চর্য, এই তো সেদিন গাদাখানেক টাকা দিয়ে এলাম। না, এদের টাকা চাওয়ার আর শেষ নেই। সব থেকে বড় তোলাবাজ হচ্ছে এই পুলিশগুলো। ওদের জন্যই দেশটা একদম রসাতলে যাবে। পরেশ দত্ত বলে তুমি কাউকে চিনতে, তাই না? কে পরেশ দত্ত? সে কি, তোমার অতি বিশ্বস্ত ড্রাইভার, এরই মধ্যে ভুলে গেলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ওই নালাকাবা ড্রাইভারটার কথা বলছো। আরে সে তো অনেকদিন আগেই কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। তা হঠাৎ পরেশের কথা কেন? সে উত্তরটা তারকবাবুকে গিয়ে দিও। কাল সকালেই তোমাকে অ্যারেস্ট করতে বলেছেন। না গেলে তোমাকে যেখানে পাবে সেখান থেকে তুলে নেবে, এমন কথাও জানিয়ে গেছেন। এগুলো শাসন ক্ষমতায় জুলুমবাজি হচ্ছে না? এটাও তাদের গিয়ে জিজ্ঞেস করো। মন্দির আর দাঁড়ায় না। চন্দ্রনাথ কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। তার মানে পরেশ দত্তের ব্যাপারটা পুলিশ এখনো ফলেনি। চন্দ্রনাথ একটা ব্যাপার কিছুতেই ভেবে উঠতে পারছিলেন না। ওই এলাকাতেই জলজান্ত একটা মেয়েকে রেপ আর খুন করা হলো। সে কেসটা নাড়াচাড়া করে পরেশ দত্তের মতো একটা পেটি ড্রাইভারকে নিয়ে পুলিশের এত আধিক্যতা কিসের? আর কেন? ও তো আর কোনো মন্ত্রী বা আমলা ড্রাইভার ছিল না। তাহলে আর ভাবতে পারল না। উঠে স্নান সেরে খাবার খেয়ে রেডি হয়ে গেলেন। মুকুন্দপুরের স্পটটা নিয়ে বেশ টাগ অফ ওয়ার চলছে। ওখানকার এমএলএর সঙ্গেও কথাবার্তা বলেছে, কিন্তু স্থানীয় কিছু মস্তান বাহিনী যে টাকা হেঁকেছে সেটা বেশ বড় অ্যামাউন্টের। চন্দ্রনাথ জানেন এরকম মস্তানগুলোর পেছনে এমএলএর বরাবরই রয়েছে। এমএলএ নিজে এতে হাত পাতবেন না, তাহলে আর মস্তান পোষার দরকার কি? কিন্তু রাধিকা কাননে ইতিমধ্যে তার বেশ কিছু ইনভেস্ট করা হয়ে গেছে। ওখানেও কিছু নাচরবান্ধা তেদর পাটিকে বেশ কিছু না খাওয়ালে কাজই এগোতো না। কিন্তু হাতে তো এখন আর অত টাকাও নেই। রাজশেখর মাত্র হাতটা গুটিয়ে নিয়েছেন। তনুজার ব্যাপারটা সামনে চলে এলো বলে তার বৌদিটিও বিরূপ। দাদা বাবু, ঘুরে দেখে কমলা।
তোর আবার কি হলো? আজও না একটা পাঞ্জাবি ছেলে এসেছে, বেশ কিছুদিন ধরে আপনার খোঁজ করতে আসছে, কিন্তু কিছুতেই না আপনার সাথে দেখা হচ্ছে না, নিচে দাঁড়িয়ে আছে। চন্দ্রনাথের মনে পড়ে যায় ছেলেটার বয়স খুব একটা বেশি নয়, নিয়ে নিলেই হয়। তার একার পক্ষে সারাদিন গাড়ি চালানোর ধকল আর সহ্য হচ্ছে না। তার উপর মাথায় বিস্তর চিন্তা। একদিকে মন্দিরা রাজশেখর আর অন্যদিকে তনুজা। তাকে যেন এখনই বিয়ে করতে হবে। লিভ ইন করা তারা না পছন্দ, খালি ছিল এতো গলিতে নেহাত সুন্দরী, তাই পছন্দ হয়ে গিয়েছিল। তারপর ঝুলে যাওয়া, সেটিকে বুঝতেই বেশ খরচ সাপেক্ষ। এই মুহূর্তে তনুজাও তার হেডেক। এরপর আছে টাকার চিন্তা। এই মুহূর্তে তার প্রচুর টাকার দরকার। কি বলবো দাদাবাবু? দাঁড়াতে বলে, আমি আসছি। লন পেরিয়ে লোহার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে ছেলেটা। চন্দ্রনাথকে দেখে একটি ছেলে এগিয়ে আসে। আপনি আসতে বলেছিলেন সাহেব। সঙ্গে ড্রাইভিং লাইসেন্স এনেছো? ছেলেটি মাথা নাড়ল। কলকাতার রাস্তাঘাট সব চেনা আছে? ছেলেটি আবার মাথা নাড়ল। মুকুন্দপুর যেতে পারবে? ছেলেটি হ্যাঁসূচক মাথা নাড়ল। কয়েকটা দিন ট্রায়ালে থাকবে, দেখি যদি সব ঠিকঠাক থাকে তাহলে চাকরি পাকা। তোমার নামটা জানো কি? ছেলেটি বলল ছেলেটির নাম গুরুনাম সিং। বাড়ি? অমৃতসর। ঠিক আছে, মুকুন্দপুর চলো। থানায় পৌঁছে চন্দ্রনাথ দেখল যে দুজন অফিসার সামনের চেয়ারে, তারই একপাশে একজন সাদা পোশাকে ছিমছাম ভদ্রলোক নির্লিপ্তের মতো বসে রয়েছে। চন্দ্রনাথ সুজিত বসুকে চিনতেন। এগিয়ে গিয়ে বললেন, স্যার, আপনি কাল আমার বাড়ি গিয়েছিলেন? সরি, আমি ছিলাম না। সুজিত বলল, ঠিক আছে, বলুন। স্যার, হঠাৎ আমাকে তলব করা কেন? মানে ঠিক বুঝতে পারলাম না। এনিথিং রং স্যার? রাইট যে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তা আপনার মেন বিজনেসটা কিসের? কেন স্যার? প্রমোটারির। এর মধ্যে তো রং কিছু নেই। ন্যায্য দাম দিয়ে জমি কিনি, তারপর জমি রেজিস্ট্রি করে যা কিছু বকেয়া ট্যাক্স মিটিয়ে মিউটেশনও করিয়ে নিই। তারপর কর্পোরেশনের ওই প্রোটোকল মেনে বাড়ি তৈরির কাজ আরম্ভ করি। তারপর ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেলে ন্যায্য দামে বিক্রি করে দিই। সরকারের ঘরে আমার কোনো ট্যাক্স বাকি নেই। হ্যাঁ, সেটা আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। এর মধ্যে কিন্তু কোথাও কোনো কারচুপি কিছু নেই স্যার। অর্থাৎ আপনি একজন অনেস্ট বিজনেসম্যান। নিজের সম্বন্ধে আমার তেমনই ধারণা। চন্দ্রনাথের পাশের চেয়ারে বসেছিল নীল। খুব গম্ভীর অথচ মৃদু স্বরে ও জিজ্ঞাসা করল, পরেশবাবু কোথায় চন্দ্রনাথবাবু? একটু বিরক্ত মুখে চন্দ্রনাথ একবার সাইড ভিউ দিয়ে নীলকে দেখে নিয়ে বলল, ইনি মানে এনাকে তো ঠিক চিনলাম না। আপনাকে যে কথা জিজ্ঞাসা করা হচ্ছে একমাত্র তারই উত্তর দিন। উনি কে, কি বৃত্তান্ত সেটা আপনার জানার কোনো দরকার নেই। ও, আমি তো পরেশবাবু লোকাল গার্জেন হই। তাছাড়া তিনি কোনো নাবালকও নন। তিনি কোথায় সেটা তিনিই জানেন। আপনি বলছেন আপনি জানেন না তিনি কোথায়? কি আশ্চর্য! একজন ধাড়ি লোক, সে কোথায় যেতে পারে না পারে তা আমি জানবো কিভাবে? কিন্তু তিনি তো আপনার গাড়ি চালাতেন। সো হোয়াট? হোয়াটটা হচ্ছে আজ থেকে ঠিক 8 মাস আগে আপনি তাকে আপনার ড্রাইভার হিসেবে নিযুক্ত করেছিলেন। হ্যাঁ, করেছিলাম। এতে প্রবলেমের কি আছে? এবং অন্য জায়গা থেকে ছাড়িয়ে এনে। সেটা তো অপরাধ নয়। আমার ড্রাইভার দরকার, আমি তাকে বেশি টাকা অফার করি, তাই ট্যাক্সি ছেড়ে আমার গাড়ি চালাতে আরম্ভ করে। তারপর একদিন কাজ ছেড়ে দিয়ে চলে যায়। ঠিক 7 মাস 10 দিন আগে তো? অত আমার হিসেব নেই। স্বাভাবিক। একজন বিজি প্রমোটার তুচ্ছ একটা সাল তারিখ মনে রাখার কথাই না। আচ্ছা, পরেশ দত্ত লোকটা কেমন ছিল? ওই যেমন হয়, ড্রাইভার ক্লাস, একটু রাফ অ্যান্ড টাফ টাইপ। কিন্তু পাড়ার লোক যে অন্য কথা বলে। অত্যন্ত সজ্জন এবং নম্র প্রকৃতির মানুষ ছিল পরেশ দত্ত। পাড়ার লোক আর তাকে কতটুকু চিনবে? পাড়াতে থাকতোই বা কতটুকু? সর্বদা আমার সঙ্গেই থাকতো, তবে খুবই অলস প্রকৃতির, হাত টানো ছিল। কিন্তু আসল গল্পটা যেন একটু অন্য মিস্টার সিনহা। এর মধ্যে আবার গল্পটুক আছে? হ্যাঁ, আচ্ছা বলুন, আপনার গল্পটাই শুনি। ভিআইপি রোডে একটা রোড অ্যাক্সিডেন্ট থেকে লোকটা আপনাকে বাঁচিয়েছিল। নিজের গাড়িতে এক মহিলা প্যাসেঞ্জার থাকা সত্ত্বেও আপনাকে আর্জি করে নিয়ে যায়। পরের দিন বিকেল 4টের সময় পরেশ দত্ত আপনাকে হসপিটাল থেকে তুলে বাড়িতে পৌঁছে দেয়। আপনি তাকে 2000 টাকা বকশিশ দিতে চেয়েছিলেন, সে সেটা ফেরত দেয় এবং তার সততার জন্য আপনি তাকে ড্রাইভার রাখেন। Am I wrong, মিস্টার সিনহা? গল্পটা সত্যি না মিথ্যে? মনে পড়ছে না তো এরকম কিছু ঘটেছিল। মনে পড়ানোর মতন অনেক ডকুমেন্ট আছে আমাদের হাতে।
এবং সেই কো প্যাসেঞ্জার মহিলাও প্রয়োজনে সাক্ষ্য দিতে আসতে পারেন। চন্দ্রনাথ কি উত্তর দেবেন সেটা নিয়ে তার ভেতরে তোলপাড় চলে। হঠাৎ নীল আবার জিজ্ঞাসা করে, বনগা যাবার কি দরকার পড়েছিল মিস্টার সিনহা? বনগা? আমি তো কোনোদিন বনগা যাইনি। তাহলে পরেশ দত্তর বডিটা সেখানে পাওয়া যায় কিভাবে? বডি? কার বডি? হ্যাঁ, বডি, ডেড বডি, ডান দিকের রগে গুলি খাওয়া ডেড বডি। জানেন না বলছেন? একটা লোক হঠাৎই আমার কাছে চাকরির জন্য বলে, চাকরি দিলাম। তার কিছু না জেনেই? হ্যাঁ, খোঁজ নিয়েছিলাম, ট্যাক্সি চালাতো। তারপর সে চাকরি ছেড়ে দিল। তারপর সে দিল্লি গেল না বনগা গেল, নাকি ট্রেনের তলায় কাটা পড়লো, এসব আমার জানার তো কথা নয়। আর আপনারা যে গল্পটা বললেন ওটা আমাকে ফাঁসানোর জন্য। এরকম কোনো ঘটনাই ঘটেনি। যে কোনো একজন মহিলা নিয়ে এসে সাক্ষ্য দিলেই সেটা আমায় মেনে নিতে হবে। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার তো। আপনাদের সাজানো মহিলা তো হতে পারে। আপনারা আমাকে অযথা হ্যারাস করছেন। আপনার সেই রকমই মনে হচ্ছে? লোকটার তো বলছেন হাত টান ছিল। হ্যাঁ। তাহলে আপনার গাড়িতে কোনো এক ভদ্র মহিলার ফেলে যাওয়া ব্যাগটা তিনি আপনার স্ত্রীর কাছে ফেরত দিতে গেলেন কেন? স্যার, এসব আষাঢ়ে গল্প আর কতক্ষণ চালাবেন বলুন তো? আপনারা যা বলছেন সবটাই বানানো। যা বললেন তার কোনো প্রমাণ আছে আপনাদের হাতে? আমাকে ফাঁসিয়ে কি লাভ আপনাদের? কি চান আপনারা? কি? সুজিতবাবু এতক্ষণ শুনে যাচ্ছিল, এবার বলল, আমরা যদি মনে করি কাউকে ফাঁসাবো তবে তার জায়গাটা আমাদের সামনে চেয়ারে হতো না, এতক্ষণে লকআপে ঢুকেছে। তো উনি বা জিজ্ঞেস করছেন তার ঠিক, উনি যা জিজ্ঞেস করছেন তার ঠিক জবাব দিন, নইলে বড়াতে কিন্তু অনেক দুঃখ আছে। যে ঘটনা আদপেই ঘটেনি আমার মুখ দিয়ে সেটা জোর করে বসিয়ে নেবেন? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার তো। মানে পুলিশি কায়দায়। মিস্টার চন্দ্রনাথ, আপনি যতই অস্বীকার করুন, সেদিন রাত্রে যে মহিলা পরেশ দত্ত ট্যাক্সিতে ছিলেন তিনি হচ্ছেন গোয়েন্দা বিভাগের ডেপুটি সুপার, আর এই কেসটা চলছে তারই নির্দেশে। মহিলা আপনার সম্বন্ধে এত কিছু জানেন যেটা আপনি নিজেও আপনার নিজের সম্বন্ধে জানেন না। চন্দ্রনাথ সামান্য সময় নীরব থাকার পর নাটকীয় ভঙ্গিতে হো হো করে হেসে ওঠেন। দরাম শব্দে টেবিলের ওপর একটা চাপড় মেরে সুজিত চিৎকার করে ওঠে, এটা পুলিশ স্টেশন, নাটকের মঞ্চ নয়। লকআপের মধ্যে ঢুকলে ওসব ভিলেনিশ হাসি টাসি ফুস হয়ে বেরিয়ে যাবে। সরি, মানে আচ্ছা, আপনাদের কথা মেনে নিয়েই বলছি। একদিন রাত্রে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়। পরেশ দত্ত আমায় রেস্কিউ করে, হসপিটালে নিয়ে যায়। তার পুরস্কার হিসেবে আমি অনেক বেশি মাইনে দিয়ে কাজে বহাল করি। কিন্তু কোনো মহিলার ব্যাপার তো আমার জানা নেই। হসপিটালের খাতায় যে রেকর্ড আছে সে যাক, সময় সবই বেরোবে। এবার বলুন, পরেশকে মারলেন কেন? কোনো মার্ডারের ব্যাপার আমার জানা নেই, ভেরি সরি। তাছাড়া পরেশকে মারার তো কোনো মোটিভও আমার নেই। আছে। পরেশ আপনার অনেক কিছু জেনে ফেলেছিল। নিজের স্ত্রী ছাড়াও অন্য মহিলার সঙ্গে আপনি সংসর্গ করেন, সেটা ব্যাগ ফেরত দিতে গিয়েই পরেশ বুঝতে পেরেছিল দুর্গাপুরের মেয়েটি আপনার স্ত্রী নন, এবং এতে করে আপনার সঙ্গে আপনার স্ত্রীর দূরত্ব আরও বেড়ে গিয়েছিল, এবং সেটা আপনার বড় কোনো উদ্দেশ্য সাধনের পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছিল। অতএব ওসি সাহেব, এই লোকটিকে আমি চিনি না, আগে কোনোদিনও দেখিনি। আমার মনে হয় লোকটা আমার কোনো রাইভাল পার্টির এজেন্ট। আজগুবি গল্প বলে আমাকে ওই ফাঁদে ফেলে পাঁকে ডোবাতে চাইছে। কারেক্ট, পাঁকে ডোবাতে চাইছে। ওকে বলুন উনি যা বললেন সেটা প্রমাণ সমেত দাখিল করতে। তারপর লোয়ার কোর্ট আছে, হাইকোর্ট আছে, সবশেষে সুপ্রিম কোর্ট। আমার নাম চন্দ্রনাথ সিনহা। এসব পেটি কেস সাজিয়ে আমার কিছুই করতে পারবেন না। আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা আনবো। তারপর আপনাকে এবং আপনি যার এজেন্ট সব কটাকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো, সঙ্গে ওই হিউজ কম্পেনসেশনটাও আদায় করব। এনিওয়ে, আমি কি এখন যেতে পারি? আমার ড্রাইভার ছেলেটি সবে আজ কাজে জয়েন করেছে। ছেলেটা খুব জোর করছে। দরকার পড়লে আমার বিরুদ্ধে আপনাদের আনা অ্যালিগেশনগুলো সলিড প্রমাণ হাতে নিয়ে আমাকে অ্যারেস্ট করবেন না হয়। তার আগে কোনো ভদ্র ব্যবসায়ীকে তুলে এনে ফলস অ্যালিগেশন খাড়া করে তাকে ফাঁসানোর চেষ্টা করবেন না কাইন্ডলি। আমাদের সময়ের মূল্য আছে, আর ইন্টারোগেট করলেও কোনো উর্দিধারীকে দিয়েই করাবেন। কোনো থার্ড পার্সন এলিতেলির কোনো প্রশ্নের জবাব আমি দিতে বাধ্য নই। ধন্যবাদ, আমি চলি। চন্দ্রনাথ তার বিলিতে জুতো মশমশিয়ে থানা থেকে বেরিয়ে যান। ও চলে যাওয়ার পর সুজিত বসু খুব কুণ্ঠিত হয়ে বলল, ব্যানার্জিদা, এক্সট্রিমলি সরি।
রাস্কেলটা পয়সার গুমরে আপনাকে অপমান করে চলে গেল। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি কিছু মনে করবেন না। জীবনে আমি ফাঁকা কলসির বাজনা অনেকবার শুনেছি, চিন্তা করো না। একে কি করে হাতে নাতে ধরতে হয় সেটা ভবিষ্যতই বলবে। তুমি কেবল সময় মতো তোমার পুলিশি সাহায্যটা করো। সে আর বলতে, তবে লোকটা কিন্তু খুব একটা সুবিধার নয়। ও হ্যাঁ, আপনাকে তো একটা ইম্পর্টেন্ট খবর দেওয়াই হয়নি। বলো শুনি। মিস্টার রাজশেখর মিত্র, উনিও আগে প্রমোটারির কাজ করতেন, এখন ব্যবসাটাকে অন্যদিকে নিয়ে গেছেন। নামকরা একটা ফার্মাসিউটিক্যাল ফার্মের কর্ণধার উনি, একটা ফ্যাক্টরির মালিকও। কি বলছেন তিনি? তার আগে ওনার পরিচয়টা আপনার একবার জানা দরকার। উনি হচ্ছেন মন্দিরা দেবীর বাবা এবং চন্দ্রনাথের শ্বশুর। উনি আপনার সঙ্গে দেখা করতে চান। ভদ্রলোক কেন দেখা করবেন কিছু বলেছেন? বললেন যে এখানে এসে বলবেন। 2 আর 2 তো 4, অ্যান্ড আই ডোন্ট বিলিভ চন্দ্রনাথ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক অনেক কারণেই ভালো যাচ্ছে না। রাজশেখর বসুর একই মেয়ে, ওই মন্দিরা দেবী। হ্যাঁ, রাজশেখরবাবু না থাকলে সব সম্পত্তির মালিক মন্দিরা, তাই তো? স্বাভাবিক। ভদ্রলোককে আসতে বলো, অথবা তুমি নিজেই চলে যাও। আমি একটা ইভিল প্লে দেখতে পাচ্ছি। তোমার দিক থেকে ভদ্রলোকের উপরে নজর রাখো, ওনার লাইফ কিন্তু ডেঞ্জার জোনে আছে। আমি একটু মিস বসু মল্লিকের সঙ্গে কথা বলি। আরও একজনের উপরে নজর রাখবে, দুর্গাপুরের সে মেয়েটি এবং তার ব্যাকগ্রাউন্ড। তোমার সোর্সগুলোকে কাজে লাগাও। একটা বড় কনস্পিরেসি চলছে, এটা আমি অ্যাজিউম করতে পারি। আরও দুজনের সঙ্গে আমার দেখা করা দরকার। আর কে কে দাদা? ম্যাডাম মন্দিরা সিনহা অ্যান্ড দ্যাট নিউ ড্রাইভার অফ চন্দ্রনাথ সিনহা। চলি। একটু সাবধানে যাবেন দাদা। উত্তরে নীল কেবল হাসল। সুজিত বসু খাতায় আঁকিবুকি কাটছিল। হঠাৎ ও বলল, বরেন, চন্দ্রনাথকে নিয়ে ভাবতে গিয়ে একটা ব্যাপার কিন্তু আমরা প্রায়ই ইগনোর করছি। কোনটা স্যার? টালা পার্কের এক সুন্দরী মহিলার মৃত্যু, যার ব্যাগে পরেশ দত্তর নাম এবং মোবাইল নাম্বার পাওয়া গিয়েছিল। আমার আগেও মনে হয়েছিল, আর এখনও মনে হচ্ছে যে দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন দ্যাট লেডি অ্যান্ড চন্দ্রনাথ। আমারও স্যার সেটাই মনে হয়। একটি মেয়েকে নিয়ে রাতের অন্ধকারে মেয়েটিকে রেপ করে খুন করার মতো মানসিকতা পরেশ দত্তের নেই, এবং পরেশ দত্তর মৃত্যুটা ঘটেছে সম্ভবত এই ঘটনার আগে। কিন্তু কেন? মেয়েটিকে মারার পেছনে অন্য কোনো কারণ কি থাকতে পারে না? নিশ্চয়ই পারে। এক কাজ করো, বডি তো আনক্লেমড অবস্থায় পড়ে আছে, চলো একবার সার্ভে করে আসি। ওই দিনই ওরা চলে গেল আরজিকর। সুপারের কাছে যেতেই উনি বডি দেখার পারমিশন দিয়ে দিলেন। সাদা কাপড়ে মোড়া সর্বাঙ্গ। ট্যাগ দেখে মর্গ বয় কাপড়টা সরিয়ে দিল। অত্যাধিক ঠান্ডা থাকার জন্য বডিতে তেমন কোনো ডিস্টরশন আসেনি। এক ঝাঁকড়া কালো চুল, টিকলো নাক, আর চোখ বোঝা থাকলেও সেটা যে বেশ বড় ডাগর পানা সেটা বোঝাই যায়। রংটা ঈষৎ পিত বর্ণ ধারণ করেছে, কিন্তু গলায় স্ট্র্যাঙ্গুলেশনের দাগ ছাড়াও ছুরি দিয়ে ফাঁসানোর দাগও স্পষ্ট। সেটা মুখেও ফুটে উঠেছে। আচ্ছা স্যার, মেয়েটি কে আর কোথাকার মেয়ে কিছু জানা যায়নি তো? না, এসব বাড়ির লোকেরাই বা কি কে জানে। কোনো থানায় কোনো এফআইআর নেই, কিচ্ছু নেই। একবার চলো তো, সিজার লিস্টটা দেখি একটু কি কি পাওয়া গেল। সিজার লিস্টে পাওয়া গেল মেয়েটির পোশাক, কালো 3/4 স্কার্ট, একটা দামি লেডিস চপ্পল, আর একটা গোল্ডেন টাইটান রিস্ট ওয়াচ। একটা কোয়ার্টজ ঘড়িও রয়েছে। ঘড়িটা তখনও চলছে, কিন্তু কোনো ডেট বা সময় নেই। আর পাওয়া গেল এক হাতে একটা সোনার বালা, গলায় একটা সোনার চেইনটা হাতে দেখতে দেখতে পান মার্কা লকেটের পেছনে একটু চাপ দিতেই সামনের ডানাটা ওপেন হয়ে গেল। একটি ছেলের সঙ্গে মেয়েটার ইন্টিমেট ছবি। বয়ফ্রেন্ড ওর হাজব্যান্ড? সুপার বললেন, বলা যাচ্ছে না। একটা ব্যাগও পাওয়া গেল, তার মধ্যে মোবাইল, বন্ধ মোবাইল, কোনো টাওয়ার নেই, মানে দীর্ঘদিন চার্জ দেওয়া হয়নি। চার্জ দিলেও বোঝা যাবে না যে মার্ডারটা কবে হয়েছে। আরও দুটো জিনিস পাওয়া গেল, 500 টাকার নোটে প্রায় 20খানা নোট, কিছু 100 টাকার আর 10-এরও নোট, আর কিছু খুচরো পয়সা। আর পাওয়া গেল পরেশের নাম আর মোবাইল নাম্বার। মৃত্যুর কারণ ফরেন্সিক কি বলছে? কেউ একজন ওকে রেপ করে, নট গণধর্ষণ। সিমেন্ট পাওয়া গেছে, সম্ভবত লোকটি মেয়েটির চেনা ছিল, তাই গলা টেপে মেরে দেওয়া হয়। আর আরও ডেফিনিট হওয়ার জন্য ছুরি দিয়ে গলাটা ফাঁসানো হয়। সিমেন্ট টেস্ট করা হয়েছিল? কি লাভ,
কোটি কোটি মানুষের যে কোনো একজনেরই হতে পারে। বাট হোয়াই? অবশ্য মোবাইল কোম্পানিতে খবর নিলেই মেয়েটার ডিটেলস পাওয়া যাবে। মোবাইলটা আমরা সিজ করছি। মেয়েটার পরিচয় জানা খুবই দরকার। আর পরেশ দত্তর নামও কাগজে লেখা রয়েছে। মেয়েটার লকেটের মধ্যে একটি ছেলের ছবি রয়েছে, ওটিও আমাদের দরকার। ফর্মালিটিস মেনে মোবাইলটা পকেটে ঢোকালো সুজিত। তারপর বলল, চলো, আপাতত এই একটা সূত্র। আই এম শিওর পরেশের নাম লেখা কাগজ পরেশের হাতের লেখা নয়। বেশ, দেখা যাক। চলো, আপাতত আর কিছু এখানে করবার মতো নেই। ওরা বেরিয়ে আসে। বাইরে এসে বলে, পরেশের মোবাইল কি ট্র্যাক করা হয়েছে? সুইচ অফ। তবে কোনো না কোনো সময়ে, অন্তত এক সময়ের জন্য হলেও মোবাইলে যদি কথা বলা হয়ে থাকে, তাতেই আমাদের অনেক কাজ হয়ে যাবে। সকালে সবে চায়ের কাপে চুমুক দেবে এমন সময় নীলের মোবাইলটা বেজে উঠল। ভিউ স্ক্রিনের নাম দেখে ওর মুখে হাসি ফুটল। বলল, বলুন। এত ভোরে আপনার ফোন পাবো তা তো আশা করিনি। আপনি কি এখন অফিসে? আই এম ইন ডিসগাউস। কিভাবে সেটা এখন আমি জানাচ্ছি না, একটু অসুবিধা আছে। তবে একটা ব্যাপার জেনে রাখুন, চন্দ্রনাথ সিনহা খুব একটা চুনোপুটি নয়। প্রমোটারের আড়ালে ওর কিছু ইল্লিগাল প্রফেশন আছে, সেটাও জানা যাবে। তবে দুটো মানুষের জীবন খুব পলকা সুতোয় ঝুলছে, এটা আমার অনুমান। নামটা জানতে পারি কি? না বলার কোনো কারণ নেই। প্রথমজন রাজশেখর মৈত্র, সম্পদশালী, ইদানিং ফার্মাসিউটিক্যাল। আমি জানি, এও জানি আপনি কার নাম বলবেন। থ্যাংক ইউ। আপনার তো একজন সাগরেদ আছেন। ছেলে কেমন, মানে কাজের ছেলে? ইয়েস ম্যাডাম। হিন্দুস্তান পার্কে রাজশেখর মৈত্র। প্রতিদিন চলাফেরার ওপর নজর রাখতে হবে। ওসি সুজিত বসুর সোর্স অলরেডি এঙ্গেজড। সিভিল ড্রেসে অনেক পুলিশম্যানই নজর রাখছেন। কিছু প্রফেশনাল কিলার ওর পেছনে লাগানো হয়েছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ওটা আপাতত আমাদের ওপরই ছাড়ুন। কিন্তু আপনি এবং আপনার সাগরেদটিকে নিয়ে বালিগঞ্জ প্রেসের চন্দ্রনাথের বাড়ির ওপর নজর রাখবেন। দরকার হলে নিজে মহিলার সঙ্গে কথা বলবেন। চন্দ্রনাথ এবং ওর গার্লফ্রেন্ডের মতলব কিন্তু একেবারেই ভালো নয়। আর কিছু হিন্টস দেবেন? নো স্যার, বিইং আ রেসপন্সিবল ইনভেস্টিগেটর, কেসটা আপনার ওপরই ছাড়ছি। আমার পক্ষে দু জায়গায় অ্যাটেন্ড করা তো সম্ভব হবে না, কিছু ঘটার আগেই। ওকে ম্যাডাম, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। ফোনটা অফ করে দিয়ে বেশ কিছুক্ষণ নীল থম মেরে বসে রইল। লালবাজার গোয়েন্দা বিভাগের একজন টপমোস্ট অফিসার কুন্তলা বসু মল্লিক ঠিক কী বলতে চাইলেন? চন্দ্রনাথ এবং তার গার্লফ্রেন্ডের মতিগতি ভালো নয়, এ ধারণা ওনার মাথায় ঢুকলই বা কেন? আরও একটা কথা নীলকে ভাবাচ্ছিল। পরে সে স্ত্রীর সঙ্গে ওর একদিন অল্পবিস্তর কথা বলেছিল। এটুকু বুঝতে পেরেছে যে পরেশ দত্তকে নিয়ে চন্দ্রনাথ কলকাতার বাইরে অনেক জায়গায় যাতায়াত করত। কোথায় যেত? প্রমোটার লোক, যেতেই পারে। স্ত্রী ছাড়াও অন্য মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক লিপ্ত। শুধু কি সেখানেই শেষ, নাকি আরও কোনো চক্কর আছে? পরেশ কোথায় কোথায় যেত? এতে ডেরাই বা কোথায়? কিন্তু এর উত্তর দিতে যে পারত তাকেই তো সরিয়ে দেওয়া হয়েছে। কুন্তলা বসু মল্লিকের কথায় এখন তার টার্গেট বালিগঞ্জ প্লেস। সেটা তার টার্গেটেও ছিল, এবং সেটা কোনো অঘটন ঘটার আগেই। নীল মুখ তুলে তাকালো দীপুর দিকে। সে একদৃষ্টে তাকিয়ে রয়েছে। এই মুহূর্তে ওর কোনো ফুটকাটা স্বভাবও নেই, অর্থাৎ ও এখন বেশ সিরিয়াস। চল দীপু, একবার বেরোতে হবে। গম্ভীর বুঝে ও জিজ্ঞাসা করল, কোথায়? চন্দ্রনাথ সিনহার ডেরাতে। সেদিন তো একবার গেলে। একদিন গেলেই সব মিটে যায়? না, তা নয়। ঠিক আছে, চলো। ছোট্ট লোহার গেটটা সর্বদাই বন্ধ থাকে। অবশ্য কোনো মালিক বা দারোয়ানের দরকার নেই, বোধহয় থাকেও না। ওরা লাল সুরকির ঢালা পথ ধরে দাঁড়ালো মেইন গেটের সামনে। বেল টিপল। কমলা এসে দরজা খুলে দাঁড়ালো। নীলকেও চিনে রেখেছিল। ও বলল যে বাবু তো আজকে বাড়িতে নেই। নীল বলল, তোমার দিদিমণি আছেন নিশ্চয়ই? হ্যাঁ আছেন। বলো, আমি ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে আসছি, একটা জরুরি কথা আছে। হ্যাঁ, আপনারা নিচে বসেন, দিদিমণিকে ডেকে দিচ্ছি। একটু পরে মন্দিরা ওপর থেকে নেমে এলেন। কালো কাপড়ের উপর সূক্ষ্ম সুতোর চমকালো দামের হাউস কোট পরে আছেন। সুন্দরী মহিলাকে যেন আরও সুন্দর দেখাচ্ছে। নিচের তলাটায় সম্ভবত বাইরের লোকজন এলে বসানো হয়, সেটিও বেশ সাজানো গোছানো। নীল আর দীপুকে দেখে হাত তুলে নমস্কার করলেন। নীল আর দীপুকে সোফায় বসতে বলা হলো, আর তার সামনের সোফায় বসলেন মন্দিরা।
মন্দিরাই জিজ্ঞাসা করলেন, চন্দ্রনাথ কি থানায় গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলেন। তাহলে আর আমার কাছে কেন? যদিও আমি সেদিন কিছু বলবো বলেছিলাম। আপনি না ডাকলেও আমাকে আসতে হতো। এনিওয়ে, পরেশ দত্তকে তো আপনি আগে চিনতেন না? না, ওর কারবারের কাউকেই আমি চিনি না। হয়তো ও চেনাবার প্রয়োজন মনে করে না। এটা কেন? সরাসরি উত্তর না দিয়ে মন্দিরা জিজ্ঞাসা করেন, নিশ্চয়ই চা খাবেন? হ্যাঁ, চা খেতে কোনো আপত্তি নেই। মন্দিরা কমলাকে ডেকে চায়ের কথা বলে দেন। মিসেস সিনহা, হ্যাঁ বলুন। আমার প্রশ্নের কিন্তু উত্তরটা আমি পাইনি। ম্যাডাম, আপনি হয়তো জানেন না যে আপনার স্বামীর ওপর পুলিশের জোরালো নজর রয়েছে। জানি। ওনার কাজকর্ম সঠিক সোজা পথের নয়, এমন ধারণা কি আপনার আছে? এটাও জানি। বোধহয় সবটা জানেন না। প্রোমোটারি ব্যবসা ছাড়াও বেআইনি অস্ত্র আনা এবং সেগুলোকে বেআইনি লোকের হাতে পৌঁছে দেওয়া, এটা ওনার ব্যবসার একটা আরও দিক। আরও আছে, নিজের বিবাহিত স্ত্রী ছাড়াও অন্য মহিলার সঙ্গে ওনার যোগাযোগ আছে এবং সেসব মহিলাদের প্রয়োজনে তিনি অবৈধ কর্মের জন্য ব্যবহার করেন। অর্থাৎ যত রকম কুকর্ম আছে সবেতেই উনি সিদ্ধহস্ত, এই তো? এ নিয়ে আপনি কোনো অভিযোগ করেননি? সামান্য সময়ের জন্য মন্দিরা মাথা নিচু করে বসেন। ইতিমধ্যে চা আর স্ন্যাক্স এসে গিয়েছিল। স্ন্যাক্স ছেড়ে চায়ের কাপটা তুলে নীল বলল, ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিএসপির নির্দেশেই আপনার কাছে আসা। আপনাকে কয়েকটা ব্যাপার জানানোর দরকার। আপনি যা বলতে চান এবার আমি সেটাই বলছি। চন্দ্রনাথকে আমি আমার বাবার অমতে বিয়ে করেছিলাম প্রায় 12 বছর আগে। সে মানুষটার সঙ্গে আজকের মানুষটার কোনো মিল নেই। কদিন আগেই আমার বাবার সঙ্গে এই নিয়ে আমার আলোচনা হয়। আমার বাবার ধারণা চন্দ্রনাথ নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য অনেক নিচে নামতে পারে। আমার বাবার ধারণায় ওর এখন বিশেষ লক্ষ্য বাবার এবং আমার সম্পত্তি গ্রাস করা। তার জন্যে আমাদেরকে খুন করতেও ওর কোনো বিবেকবোধে বাঁধবে না। এটাই তো আপনার বলার বিষয়। এক্স্যাক্টলি সো। আপনার বাবার ব্যাপারে ডিএসপি নিজেই দায়িত্ব নিয়েছেন। অলরেডি নজরদারি ব্যবস্থাও হয়ে গেছে, কিন্তু আপনার ব্যাপারে সম্পূর্ণ দায়িত্বটা আমার। আমায় কি করতে বলেন? একটা ব্যাপার আপনি নিশ্চয়ই বোঝেন, বিপদ এলে আপনার ঘরের লোকের কাছ থেকেই আসবে। জানি। এই ব্যাপারে আমাদের কিছু ভাবনা আছে। ঠিক সময়ে ঠিক কী কাজটি করতে হবে তা আমি আপনাকে জানিয়ে দেব। আপনার নিজের সেফটির জন্য কোনো আগ্নেয়াস্ত্র আছে? হ্যাঁ, একটি লাইসেন্সড পিস্তল সর্বদাই আমার কাছে থাকে। ওটিকে সাবধানে রাখবেন, বাকিটা আমাদের উপরে ছেড়ে দিন। আজ আমার আসার উদ্দেশ্য আপনাকে সাবধান থাকতে বলা। যে কোনো রকম নির্মম পরিস্থিতিতে নিজের মনটাকে শক্ত করুন। এছাড়া আর কিছুই আমার বলার নেই। আমরা যে এসেছিলাম, আপনার স্বামী এটা যেন কোনোভাবেই জানতে বা বুঝতে না পারে। আচ্ছা, আপনার এই মেয়েটি কেমন? আমি বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব আর কাকে করব না। ভেঙে পড়বেন না, আমরা আপনার পাশে আছি। দুমদাম বাড়ির বাইরে না বেরোনোই বোধহয় ভালো হবে। মনে রাখবো আপনার কথা। আসলে আপনি যা যা বললেন, আপনাকে ডেকে এইগুলোই জানাবো ভেবেছিলাম। ঠিক আছে, সাবধানে থাকবেন। নীল আর দীপু উঠে পড়ে। ওসি সুজিত বসু কিন্তু একেবারেই বসেছিলেন না। কন্ট্রোল রুমকে ইনস্ট্রাকশন দেওয়াই ছিল যে পরেশ দত্তের হারানো মোবাইলটা ট্র্যাক ট্রেস করার জন্য, এবং শেষ পর্যন্ত মাত্র 5 মিনিটের মতোই সুইচটা অন করা হয়েছিল, মাত্র একবারই। তারপর ফের সুইচ অফ। কিন্তু ওই একবার অন করার জন্য অবস্থান লোকেট করতে পুলিশের কোনো দেরি হয়নি। এখন কম্পিউটার যেমন কথা বলে, মোবাইলেরও প্লেস লোকেট করায় এখন বেশ প্যারাঙ্গাম হয়েছে। মেটেওবুরুজ অঞ্চলেরই একটি লোকেশনের সিগন্যাল পাওয়া যাচ্ছিল। সুজিত সঙ্গে নিয়েছিল বরেন আর জনাতিনে কনস্টেবল। বরেনের হাতে ছিল মোবাইল ইন্ডিকেটর। ওরা গিয়ে নামলো একটা ঘিঞ্জি বস্তি অঞ্চলে। গাড়ি থেকে সুজিত বলল, মোবাইলটা এই অঞ্চলেই আছে, কিন্তু কার কাছে, কি তার নাম, এক্স্যাক্টলি কোন ঘর থেকে সিগন্যাল ফোন করছে সেটাই তো বোঝা মুশকিল। স্যার, আমরা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমার মনে হয়। বলতে বলতেই কেউ মোবাইলের সুইচ অন করে দেয় আর সঙ্গে সঙ্গে বরেন পরেশ দত্তর নাম্বারে রিং করে। প্রথম পর্বটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলে অন্তিম পর্ব আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর প্রথম পর্বটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।